হৃদয়ের মায়াজাল পর্ব 18। আপনাদের সাথে আমি আছি মাহিয়ান আহমেদ। বসার ঘরে বিশাল বৈঠক। পাত্রপাত্রের দেখাদেখির পাট চুকিয়ে উপস্থিত মেহমানদের খাওয়া দাওয়ার পর্ব ইতিমধ্যে শেষ করে আলোচনায় বসলো দুই পরিবার। উপস্থিত সদস্যদের গমগমে পরিবেশে মায়ের অবস্থা দেখার মতো। লম্বা ঘোমটায় লাল শাড়ি পরিহিত মায়া থমথমে আর হৃদয় ভাঙনে সিটিয়ে বসে। ঘোমটার আড়ালে থেমে থেমে নাক টানার শব্দ আসছে, হয়তো কান্না আটকে রাখার চেষ্টায় নাক টানছে। তবে কিছুক্ষণ পর পর হাতের টিস্যুটা চোখে লাগাতেও দেখা যাচ্ছে। মায়াকে ঘিরে বসার ঘরে চেয়ারম্যান পরিবারের সবাই রয়েছে। চেয়ারম্যান সাহেবের দুই ভাই দুই বোন, ওনাদের ছেলে মেয়ে, ছেলের বউ, তাদের বাচ্চা কাচ্চা, আবার চেয়ারম্যান সাহেবের নিজের 3 মেয়ে, তাদের জামাতা, নাতি নাতনি, সব মিলিয়ে প্রায় 20-এর ঊর্ধ্বে সদস্য উপস্থিত মায়াকে পাত্রী হিসেবে দেখতে। মুক্তা ফাহাদের বিয়েটা শেষ হয়েছে আজ প্রায় 5 দিন হলো। যাত্রীতে মুক্তা ফাহাদকে নিয়ে নিজ বাড়িতে এসে চলে গেল আজ 2 দিন হলো। সে এখন নিজের শ্বশুর বাড়িতেই আছে ফাহাদের সাথে। আজ মায়াকে দেখতে আসার ব্যাপারটাও হুট করেই ছিল। মায়ার পরিবার যদিও এর জন্য প্রস্তুত ছিল না, তবে ওনারা জানতো মুক্তার বিয়ের পরপরই মায়ার বিয়ের আলোচনা চলবে চেয়ারম্যান সাহেবের ছেলের সাথে। পূর্ব কথা অনুযায়ী মুক্তার বিয়ের সপ্তাহখানেক পরই মায়ার বিয়েটা পারিবারিকভাবে হবার কথা ছিল। সবকিছু ঠিকঠাকও ছিল, কিন্তু হুট করে নাদিমের স্কলারশিপের কাগজপত্রের কমপ্লিকেশন দেখা দেওয়ায় সে ঢাকা থেকে বাড়িতে আসছে না টেনশনে, বরং দৌড়দৌড়ি করে কাগজপত্রের ঝামেলা মিটিয়ে নিচ্ছে। সেজন্য নাদিম মায়াকে দেখতে আজ ওর পরিবারের সাথে উপস্থিত হতে পারেনি, বরং অ্যাম্বাসিতে বসে ভিডিও কলে জয়েন হয়েছে নিজের এঙ্গেজমেন্টের রিং বদলে। এই আলোচনা যতদিন পর্যন্ত এই আলোচনার যতদিন পর্যন্ত নাদিমের ভিসার প্রসেসিং এর ঝামেলা শেষ না হচ্ছে, ততদিন পর্যন্ত আপাতত মায়া নাদিমের বিয়েটা পিছিয়ে যাবে। নাদিমের কাগজের ঝামেলাটা মিটিয়ে গেলেই পারিবারিকভাবে দুজনের বিয়েটা দেওয়া হবে। তবে আজ দুই পরিবারের সম্মতিতে নাদিমের সাথে মায়ার পারিবারিকভাবে আংটি বদল হয়ে থাকবে। আলোচনা অনুযায়ী তাই হলো। মায়ার বিয়েটা সৌভাগ্যক্রমে পিছিয়ে গেলেও নাদিমের বাবা চেয়ারম্যান সাহেব তিনি নিজের হাতে মায়াকে গোল্ডের মধ্যে চকচকে একটা ডায়মন্ড রিং পরিয়ে দিলেন। মায়া হাতে রিং পরানোর সময় মায়ার কান্না আটকাতে না পেরে ফুপিয়ে কেঁদে উঠল কষ্টে। এতে চেয়ারম্যান সাহেব সহ উপস্থিত সবাই মনে করলো মায়া ছোট মানুষ বলে ইমোশনে ভয়ে কান্না করেছে। চেয়ারম্যান সাহেব অল্প হেসে মায়াকে আশ্বস্ত করে একটা ভরসার হাত মাথায় বুলিয়ে দেয় কান্না না করতে। নাদিম সব নাদিমের সপরিবারে মায়াকে সাদরে গ্রহণ করে ভরসা দেয় কান্না না করতে। সবার এত এত আন্তরিকতায় মায়া আরো ফুপিয়ে ওঠে অপরাধ বোধে। মায়া এই বিয়েটার সম্পর্কে কিছুই জানতো না। হুট করে আজ সকালেই জানতে পারলো মায়ার বিয়ে, তাও চেয়ারম্যান সাহেবের ছোট ছেলে নাদিমের সঙ্গে। এটা নাকি আগে থেকেই ঠিক করা ছিল। এটা নাকি আগে থেকেই ঠিক করা ছিল। কই, মায়া তো এই সম্পর্কে বিন্দুমাত্র জানতো না। কিন্তু যখন মায়া এই সম্পর্কে জানতে পারে তখন ঘোর আপত্তি জানিয়ে এই বিয়েটা করবে না বলে, কিন্তু কেউ মায়ার কথায় বিশেষ একটা গুরুত্ব বা পাত্তা দেয়নি, কারণ বিয়েটা পূর্ব থেকেই ঠিক করা ছিল বলে। তাছাড়া মায়ার কথায় গুরুত্ব দেওয়ার মতন কেউ মায়াকে তেমন সিরিয়াস নেয়ওনি। মোট কথা, মায়া পরিস্থিতির এমন ফ্যাসাদে পড়েছে যে এই মুহূর্তে নিজের পরিবার বা হৃদকে বলতে পারছে না একে অপরের সম্পর্কে। মায়া বিবাহিত, সেটা কখনোই মায়ার নিজের পরিবারকে বলতে পারবে না। তার কারণ মায়ার বড় বোন মুক্তার বিয়েটা মাত্র হলো ওই বাড়ির ছেলের সাথে। এখন যদি মায়ার নিজের বিয়ের বিষয়টা জানাজানি করে, তাহলে মুক্তার শ্বশুর বাড়িতে মায়াকে নিয়ে অশান্তি হতে পারে। এমনকি সেদিন মায়াকে হৃদ ফাহাদের বাসায় ড্রপ করার সময় সেটা ওই বাড়ির কেউ ভালো চোখে দেখেনি। এই বিষয়টা মায়া বেশ বুঝতে পেরেছিল ফাহাদের মা মায়ের মনোভাবে, মা মনোভাবে লিখছে, হয়তো বা মায়ের মনোভাবে লেখা আছে এখানে। যদিও আসিফ সবাইকে আগেই বলে রেখেছিল হৃদের মা সুফিয়া বেগম মায়াকে দেখতে চেয়েছিল, সেজন্য আসিফ মায়াকে পরদিন সকালে সবার ঘুম থেকে ওঠার আগে নিয়ে গিয়েছিল সুফিয়া বেগমের সাথে দেখা করাতে। কিন্তু তারপর ওই পরিবারের অনেকেই মায়ের উপর অসন্তুষ্ট ছিল মায়াকে হৃদের সঙ্গে গাড়ি করে ফিরতে দেখে। জোর মুখে অনেক প্রশ্ন তুলেছিল হৃদের মা সুফিয়া বেগমের মতন শক্ত মানুষ কেন মায়াকে দেখতে চাইবে।
এর কী কারণ হতে পারে? সবার মতে সুফিয়া বেগমের তো ফাহাদের শালিকে চেনার কথা না। যেখানে তিনি ফাহাদের বউকেই চিনেন না, সেখানে আসিফকে বলে মায়াকে নিয়ে যাওয়ার বিষয়টি ছিল সবার দৃষ্টিকটুর কারণ। হেনা খান অবশ্য মায়াকে কৌতূহল নিয়ে বেশ স্বাভাবিকভাবে এই প্রশ্ন করেছিল। সুফিয়া বেগম মায়াকে ডেকে নিয়ে কি বলেছিল সেটা জানতে চেয়েছিল। মায়া তখন উত্তরে তেমন কিছুই বলেনি, শুধু বলেছিল মায়াকে সকালের নাস্তাতে দাওয়াত দিয়েছিল তিনি। ব্যাস এতটুকুই। মায়া মায়ার সহজ সরল মায়ার সহজ সরল উত্তরটা যদিও তেমন কেউ বিশ্বাস করেনি, তারপরও সবাই সুফিয়া বেগমের হঠাৎ তলবে মায়াকে সন্দেহের তালিকায় রেখেছিল। ওই বাড়ি থেকে মায়ারা ফিরেছে আজ গোটা 6 দিন হলো। এখন যদি মায়া কোনোভাবে হৃদের সাথে মায়ার বিয়ের কথাটা প্রকাশ করে, তাহলে এই মুহূর্তে তাণ্ডবের ঝড় বয়ে যাবে মায়ার উপর দিয়ে। আবার এই বিয়েটা নিয়ে যদি মায়া এখন হৃদকেও কিছু বলতে যায়, তাহলে এই তাণ্ডবের ঝড় দ্বিগুণ হবে মায়ার উপর। মায়া মায়া পরিবারের মায়ার পরিবার কিছু দয়া মায়া দেখালেও হৃদ নিশ্চয়ই মায়াকে আস্ত রাখবে না। কেন সে সেজেগুজে অন্যের নামের রিং পড়লো তার বউ হয়ে? মায়া অনেক রিকোয়েস্ট করে হৃদের থেকে সময় চেয়েছিল নিজের জন্য। এখন সেই হৃদের অগোচরে মায়া অন্যের পাত্রী হয়ে আংটি পর্যন্ত পরে নিয়েছে। এটা শুনলে অবশ্যই মায়াকে আস্ত রাখার কথা না। এই লোক এমনই যে ভয়ঙ্কর। তারপরও মায়ার এঙ্গেজমেন্টের কথা শুনলে কি হবে সেই ভয়ে মায়া জড়সড়। আর আর ভয় আর ভীষণ অপরাধবোধে ঠোঁট কামড়িয়ে কান্না আটকাতে চেয়েও আস্তে আস্তে ফোপাতে লাগলো মায়া। নাদিমের বড় বোন শেহনাজ নিজের হাতের ফোনটা মায়ের হাতে ধরিয়ে দিল। ভিডিও কলে নাদিমকে দেখা যাচ্ছে ক্লান্তিতে বসে, গলার টাইটা ঢিলে করে ফোনের দিকে তাকিয়ে। নাদিম দেখতে সুপুরুষ বটে, পাত্র হিসেবে চমৎকার, খারাপ নয়। তবে মায়ার দিকটা ভিন্ন, সে বিবাহিত। আর এই বিষয়ে ভয়ে মায়া কাউকে কিছু বলতে পারছে আর না সহ্য করতে পারছে। পরিস্থিতির দায়ে পড়ে মায়া ভীষণ আতঙ্কিত। কোলের উপর মায়ের কম্পনরত দুহাতের ভাঁজে নাদিমের ফোনটি চেপে অতি কষ্টে চেপে মায়া ফোনের স্ক্রিনের দিকে তাকাচ্ছে না পর্যন্ত, শুধু মাথা নিচু করে ফোপাচ্ছে ধীরে। নাদিম মায়ের কান্না মিশ্রিত মুখটা দেখে সুন্দর হাসলো। তার এই ক্লান্তির মুখের হাসিটা বলে দিচ্ছে তার প্রাপ্তির সুখ কতটা। নাদিম হাতের ফাইলটা পাশের চেয়ারে রেখে মায়ের মুখটার দিকে তাকিয়ে বাম হাতে নিজের চুলগুলো পিছনে ঠেলে দিতে দিতে বলল, টেক এ ব্রেথ ঋতু, আমার মনে হয় তোমার একটু পানি খাওয়া উচিত। মায়া নাদিমের কথা অনাগ্রহ করে সেইভাবেই মাথা নিচু করে বসে রইল। চোখে জল কিন্তু মুখে কোনো শব্দ নেই। নাদিম মায়ের কান্নায় মনোযোগী হতে হতে আবেগ ঢেলে সাজানো কথায় বলল, তোমার কান্নাটা ব্যথা তোমার কান্নাটা ব্যাখ্যা করছে ঋতু আমার প্রাপ্তির সুখ কতটা। আমার অনেক বছরের নিশ্চুপ অপেক্ষার ফল তুমি। তোমাকে এত সহজে পেয়ে যাব ভাবিনি। দুঃখের শেষ কান্নাটা করে নাও ঋতু। এরপর থেকে তোমার সুখের দায়িত্ব আমার, প্রিয়। আরে বাহ! নাদিমের ভালোবাসা আবেগময় নাদিমের ভালোবাসা আবেগময় কথায় মায়ের অপরাধবোধ আরো বাড়িয়ে দিল। সহ্য করতে না পেরে তক্ষুনি ফুপিয়ে কেঁদে উঠল। নাদিমকে ভিডিও কলে দেখা গেল সেই এক দৃষ্টিতে মায়ের কান্না মিশ্রিত মুখটার দিকে তাকিয়ে থাকতে। সবার খাওয়া দাওয়া কথাবার্তা শেষে চেয়ারম্যান পরিবার বিদায় নিতে মায়া ছুটে গেল নিজ ঘরে। রাগে তেজে মাথার ঘোমটা ফেলে হাতের চুড়িগুলো এলোপাথারি ফেললো কক্ষে ছড়িয়ে ছিটিয়ে। বাম হাতের উল্টো পিঠে তেজে ঠোঁটের লিপস্টিক ঘষে মেজে লেপটে দিল চারপাশে। গোছালো চুলগুলো টেনে এলোমেলো করতে করতে ধূপ করে বসে পড়ল ফ্লোরে। বাঁধভাঙা কান্নায় ভেঙে পড়ে ফুপিয়ে চিৎকার করে উঠল বিছানার চাদর মুখে চেপে। দুপা ভেঙে কাতর হয়ে ফ্লোরে বসে বিছানায় মুখ গুজে হাউমাউ করে চিৎকার করে উঠল বুক ফাটা আর্তনাদে। মায়ের কান্না দেয়াল ভেদ করে বাহিরে গেলেও নিচতলায় পৌঁছালো না আপনজনদের কানে। আপাতত মায়ের পরিবারের সবাই ছোট মেয়ের বিয়ের ঠিক নিয়ে খুশিতে নিচতলায় বৈঠক ঘরে, যার জন্য হৃদয় ভঙ্গুর মায়ের আর্তনাদের চিৎকার কারোর কান ভেদ করতে পারছে না, এমনকি জুয়েরও না। সবার ধারণা মায়া ছোট মানুষ হওয়াতে এই বিয়েতে সে স্বাভাবিকভাবে মেনে নিতে পারছে না। তবে 2 দিন গেলে এমনি এমনি ঠিক হয়ে যাবে। মায়াও বিয়েটা হাসি খুশি মেনে নিবে।
এমনটা জুঁইয়েরও ধারণা ছিল। সেজন্য উদাস জুঁই মায়ের মনের খবর রাখে না বেশ কয়েকদিন হলো। যেখানে জুঁইয়ের নিজের মন মানসিকতা ঠিক নেই, সেখানে অন্যের মনের খবর কিভাবে রাখবে সে? সেদিন রাতে আয়নের সাথে ঝামেলা হওয়ার পর থেকেই জুঁই আর আয়নের সাথে যোগাযোগ করে না। যদিও আয়ন ফোন দেয় তাহলে জুঁই সেটা রিসিভ করে না। মেসেজ পাঠালে না পড়েই ডিলিট করে দেয়। মূল কথা, জুঁই কোনোভাবেই আয়নের সাথে যোগাযোগ রাখতে চাচ্ছে না। আয়নকে জুঁইয়ের বেঈমান প্রতারক মনে হয়। তাছাড়া জুঁইয়ের ভালো লাগা আয়নের প্রতি নয়, রাদিফের প্রতি ছিল। যেখানে মানুষটাই ভুল, সেখানে জুঁই কেন আয়নের সঙ্গে কথা বলে ভুল বোঝাবুঝি ভাঙবে? কিসের জন্য? আয়নের সাথে তো জুঁইয়ের যোজন বিজন কোনো কিছুই চাই না। তাহলে মন ভাঙনে উদাস জুঁই নিজের পরিবারের হইচই দেখলো মায়ের বিয়েটা নিয়ে। তারপর কয়েক সেকেন্ড সেখানে দাঁড়িয়ে থেকে হাঁটলো সিঁড়িঘরের দিকে। উদ্দেশ্য, দোতলায় নিজেদের ঘরে যাবে। সিঁড়ি বেয়ে হাঁটতে হাঁটতে উদাস জুঁইয়ের চোখ একবার নিজের গায়ের নতুন জামাটার দিকে পড়ল। মা চাচার কড়া আদেশে জুঁইকেও আজ নতুন জামা পরে সেজেগুজে মেহমানদের সামনে থাকতে হয়েছিল। মায়ের হঠাৎ এঙ্গেজমেন্টের বিষয়টা সকালে সকালের দিকে শুনে জুঁইও কম অবাক হয়নি। আকাশ ভেঙে পড়ার মতন জুঁইও শকড হয়েছিল। কিন্তু মেহমান বাড়িতে আসবে বলে কাজের চাপে আর মানুষের হইচয়ে জুঁই মায়ের সঙ্গে কথা বলার সুযোগ পায়নি। মায়া তো বিবাহিত, যদিও স্বামীর সন্ধান এখনো পায়নি মায়া, কিন্তু তারপরও মায়া বিবাহিত। বিবাহিত মেয়ের তালাক না হওয়া পর্যন্ত আরেকটা বিয়ে করা জায়েজ না। এ অবস্থায় অবশ্যই ওদের পরিবারের বড়দের সঙ্গে কথা বলা উচিত। কিন্তু তার আগে জুঁই মায়ার সঙ্গে একবার কথা বলতে চায়। জুঁই মায়াকে বোঝাবে অজানা স্বামীর পেছনে পড়ে না থেকে এই বিয়েটা মেনে নিতে। নাদিম ভালো ছেলে, দেখতে শুনতেও কত সুন্দর, মায়ার সাথে মানাবে ভালো। জুঁইয়ের মনস্তাত্ত্বিক চিন্তাভাবনার মাঝে ফ্ল্যাটের দরজা খুলে ভেতরে প্রবেশ করতেই কারোর তীব্র চিৎকারে ফুঁপানি শুনতে পেয়ে মুহূর্তে চমকে ওঠে জুঁই। বুদ্ধিমতী জুঁই তীব্র ফুঁপানির শব্দে বুঝে গেল মায়ার হৃদয় ভাঙ্গরের শব্দটা। তৎক্ষণাৎ ভেতর থেকে ফ্ল্যাটের দরজা আটকে দিল, যাতে বাড়ির অন্যরা কেউ আসতে না পারে বা তাদের কানে মায়ের কান্নার শব্দটা না পৌঁছায়। দরজা আটকে দৌড়ে গেল নিজেদের রুমের দিকে। দরজা ঠেলে ভিতরে প্রবেশ করতেই আটকে উঠল মায়াকে বিধ্বস্ত অবস্থায় দেখে। এলোমেলো শাড়ি এলোমেলো শাড়িতে চুলে ফ্লোরে বসে বিছানার চাদর খামচে ধরে মুখ চেপে কাঁদছে। জুঁই মায়ের অবস্থা দেখে মায়ের দিকে ছুটে যেতে যেতেই ব্যস্ত গলায় ডাকলো, মায়া, এই মায়া, কি হয়েছে তোর? কাঁদছিস কেন? জুঁইয়ের কণ্ঠে তৎক্ষণাৎ মুখ তুলল মায়া। জুঁই মায়ের সামনে হাঁটু করে বসার আগেই ঝাঁপিয়ে পড়ল মায়া। আকস্মিক ঘটনায় জুঁই তাল সামলাতে না পেরে মায়াকে নিয়ে পড়ে গেল ফ্লোরে। জুঁইয়ের পিঠ ঠেকলো খাটের কোনায়, কিন্তু তারপরও জুঁই এক হাতে মায়ের পিঠ আঁকড়ে অন্য হাতে ফ্লোরে রাখলো নিজের শরীরের ব্যালেন্স বজায় রাখতে। মায়া জুঁইকে দুহাতে জাপটে জড়িয়ে ধরে হাউমাউ চিৎকার করে কাঁদতে কাঁদতে বলল, জুঁই জুঁই জুঁই, আমি ভুল করেছি, আমি ওনার সাথে বেইমানি করতে চাইনি, তারপরও আমি করে ফেললাম। উনি আমাকে কখনো ক্ষমা করবে না জুঁই। আমি কি করব জুঁই, আমি কি করব? মায়ের হাউমাউ চিৎকারে ভয় পেয়ে যায় জুঁই। মায়ের চিৎকারের শব্দ নিশ্চয়ই নিচের বসার ঘর অবধি চলে যেতে পারে। ভয়ের তো জুঁই তৎক্ষণাৎ মায়াকে নিজের বুক থেকে উঠিয়ে মায়ের মুখটা এক হাতে আঁকড়ে ধরে তাড়াহুড়ে আশ্বস্ত দিতে দিতে বলল, "শ্, এইভাবে চিৎকার করিস না মায়ু, বাড়িতে অনেক লোকজন আসছে, কেউ শুনলে আস্ত রাখবে না আমাদের। কান্না থামা বোন, কি হয়েছে বল আমাকে। এভাবে কাঁদছিস কেন তুই? এভাবে কাঁদছিস কেন তুই? কার সাথে বেইমানি করেছিস? কি হয়েছে?" জুঁইয়ের কথায় সত্যি সত্যি মায়ের কান্নার আওয়াজ কিছুটা কমে আসলো, তবে কান্নার বেগ কমেনি। বরং একইভাবে হিচকি তুলে কাঁদতে কাঁদতে মায়া বলল, জুই জুই, আমি সত্যি বুঝিনি পরিস্থিতি এমন হয়ে যাবে। হুট করে আমার বিয়ে হুট করে আমার বিয়ে ঠিক হয়ে যাবে। আমি তো ওনার কাছে সময় চেয়েছিলাম সবকিছুর জন্য। এখন আমি কি করব জুই? কিভাবে সবটা সামলাবো? উনি আমাকে বিশ্বাস করবে না জুই, বলবে আমি প্রতারণা করেছি। মায়ের কোনো কথার অর্থই বোধগম্য হলো না জুইয়ের। মূলত জুই বুঝতেই পারছে না মায়া কার জন্য কিসের সময় চেয়েছিল। জুই বলল, কার কথা বলছিস তুই? কিসের প্রতারণা হবে? আমি ওনার কথা বলছি। উনি কে আবার? মায়া
মায়া বউ হয়ে হৃদের নামটা সরাসরি নিতে চাইছে না বলে জুইকে বোঝানোর জন্য ঘুরিয়ে পেঁচিয়ে বলল, আপুর ভাসুর। কোন আপুর ভাসুরের কথা বলছিস তুই? মুক্তা আপুর। মায়ার কথায় কপাল কুঁচকে আসে জুইয়ের। ওর জানা মতে ফাহাদের নিজের কোনো বড় ভাই নেই, সে নিজেই বাড়ির বড় ছেলে। তাহলে মায়া ফাহাদের কোন ভাইয়ের কথা বলছে? জুই পুনরায় জানতে চেয়ে একইভাবে বলল, তুই কার কথা বলছিস, একটু খুলে বলবি মায়ু? হৃদয়ভঙ্গুর মায়া হৃদয়ভঙ্গুর মায়ার এটা মাথায় নেই যে সে নিখোঁজ স্বামী হৃদকে খুঁজে পাওয়ার বিষয়টা এখন পর্যন্ত জুইকে বলেনি। তাই স্বাভাবিকের ন্যায় জুই এখন পর্যন্ত জানে না মায়ের নিখোঁজ স্বামীকে খুঁজে পাওয়ার বিষয়টি। সেজন্য জুইয়ের পরপর প্রশ্নগুলো খুবই ধারাবাহিকভাবেই আসছিল। যেহেতু সে অক্ষত মায়ের নিখোঁজ স্বামীকে খুঁজে পাওয়া নিয়ে যেহেতু সে অক্ষত না অজ্ঞাত হবে, লিখছে অক্ষত। শিট। আল্লাহ, কি গল্প পড়তে বলছেন আপনারা আল্লাহই ভালো জানে। যাই হোক, যেহেতু সে অজ্ঞাত মায়ার যেহেতু সে অজ্ঞাত মায়ার নিজের স্বামীকে খুঁজে পাওয়া নিয়ে, তাই মায়ার উনি সম্পর্কে প্রশ্নগুলো করা স্বাভাবিকের ন্যায় ছিল জুইয়ের পক্ষে। কিন্তু মায়ার জুইয়ের পরপর প্রশ্নগুলো অহেতুক মনে হয়। অনেকটা বিরক্ত হয়েই জুইকে ঠেলে দূরে সরিয়ে দিতে দিতে বলল, তুই যা তো জুই, আমার কষ্ট আর বাড়াস না, ভালো লাগছে না। মায়া জুইকে ঠেলে দিতে চাইলেও জুই মায়ের হাত ধরে থামিয়ে কাছে টেনে একইভাবে মায়াকে জড়িয়ে ধরে বুঝিয়ে বলতে চেয়ে বলল, এমন করছিস কেন জান? তুই তো আমার কলিজা, তুই আমাকে বুঝিয়ে না বললে আমি কিভাবে বুঝবো তুই কার কথা বলছিস বল? জুইয়ের কথায় জুইয়ের কথার মাথায় নরম হলো মায়া। কাঁদতে কাঁদতে বলল, আপুর ভাসুর হৃদ খানের কথা বলছি আমি। মায়ের কথা শেষ হতে না হতেই তৎক্ষণাৎ পরবর্তী প্রশ্ন আসলো জুইয়ের হতে, স্বাভাবিকের ন্যায়। আপুর ভাসুর হৃদ খানের সাথে তোর কি সম্পর্ক বোন? তোর কি সম্পর্ক বোন? তুই ওনার কথা কেন বলছিস? কি করেছে উনি? আবারও আজে বাজে ব্যবহার করেছে তোর সাথে, এজন্য কাঁদছিস? জুইয়ের পরপর প্রশ্নে মায়ার মনে পড়ল, মায়া ওর নিখোঁজ স্বামীকে খুঁজে পাওয়ার বিষয়টা এখনো জুইকে জানায়নি। এদিকে মায়ের মনও ভালো নেই, কত ঝড়ঝাপটা যাচ্ছে ওর উপর দিয়ে। এই পরিস্থিতিতে মায়ার মোটেও ইচ্ছে করলো না জুইকে সবকিছু খুলে বলতে। কিন্তু এই মুহূর্তে জুইকে কিছু না বললে মায়া সমাধান করতে পারবে না। সেজন্য মায়া হৃদকে খুঁজে পাওয়ার বিষয়টি সংক্ষিপ্ত জানিয়ে বলল, আমার যার সাথে বিয়ে হয়েছিল সে হৃদ খান ছিল জুই, মানে আমার নিখোঁজ স্বামী ওই লোকটাই হৃদ খান ছিল। মায়ার কথায় আকাশ সমান শক্ট হলো জুই। অতি শক্টে বোবা মনে জুই মায়ার দিকে ফেলফেলিয়ে তাকিয়ে রইল কয়েক পদক। জুইয়ের মস্তিষ্ক মায়ের কথাটা টনক নড়তেই জুই সংশিত গলায় মায়াকে শুধিয়ে আবারও জানতে চাইল, মানে কে তোর স্বামী? হৃদ খান। আতঙ্কিত জুই হতভম্ব হয়ে তাড়াহুড়োয় মায়াকে পুনরায় শুধিয়ে জানতে চাইল, হৃদ খান মানে খানবাড়ির বড় ছেলে হৃদ খান? ফাহাদ জিজুর কাজিন বড় ভাই হৃদ খানের কথা বলছিস তুই? জুইয়ের হতভম্ব মুখটার দিকে তাকিয়ে মায়া কাঁধ কাঁধ নাড়িয়ে সম্মতি দেয়, মানে মাথা কাত করে সম্মতি দেয়, যার অর্থ হ্যাঁ, এই হৃদ খানই। মায়ের সম্মতি পেয়ে জুই তব্দা খেয়ে বসলো। এই লোকের সাথে তোর বিয়ে হয়েছিল জান? মায়া আবারও ঘাড় কাত করে সম্মতি দেয় জুইকে। জুই একই ভঙ্গিতে আবারও বলল, জান তুই কিভাবে জানলি হৃদ খান তোর নিখোঁজ স্বামী? হৃদ খান নিজে বলেছে তোকে? মায়া মাথা নাড়িয়ে অসম্মতি জানাতে জানাতে বলল, উনি বলেনি, আমি নিজে নিজেই জেনেছি আপুর গায়ে হলুদের রাতে। যেদিন যেদিন আমরা ফাহাদ ভাইয়ার বাড়িতে গিয়েছিলাম হলুদে, সেদিন আমি বুঝতে পারি হৃদ খানই ওই লোকটা। সংক্ষিপ্তে মায়া জুইকে অল্প স্বল্প বিস্তারিত বলে ফেলল হৃদকে খুঁজে পাওয়ার বিষয়টি নিয়ে। সব শুনে জুই তব্দা খেয়ে বসে রইল। এবার মায়ার মতো জুইয়েরও মনে হচ্ছে হৃদ পূর্ব থেকেই মায়ার সম্পর্কে জানতো, আর সবকিছু জেনে শুনেই সে মায়াকে এতদিন নাকে দড়ি দিয়ে তার চারপাশে ঘোরাতো। কিন্তু এখন বড় কথা হলো, মায়া নিজের স্বামীকে চেনার চেয়ে বড় বিপদ হলো হৃদ খান মায়ার স্বামী হয় সেটা। সেদিন মায়া সুফিয়া বেগমের ডাকে ওনার বাসায় গিয়েছিল, সেই বিষয়টা ফাহাদের বাসায় কেউ পছন্দ করেনি। এমনকি এটা নিয়ে মায়ের অগোচরে কথাও হয়েছিল বেশ। বড় বোন হিসেবে মুক্তাকেও এই নিয়ে টুকটাক বেশ কথা শুনতে হয়েছিল ওই বাড়ির আত্মীয়দের থেকে। এখন যদি সবাই জানাজানি হয় তা মায়ারিদের সম্পর্কের কথা, তাহলে সবচেয়ে বেশি ইফেক্ট পড়বে মুক্তা ফাহাদের সম্পর্কের উপর।
মায়ার জন্য মুক্তার বিয়েটা যদি ভাঙতে বসে তাহলে? জুই সেসব কথা ভেবেই আতঙ্কে মায়াকে প্রশ্ন করলো, এই জন্য সেদিন হৃদ খানের মা তোকে ডেকে পাঠিয়েছিল দেখা করতে? উনি জানেন তোদের সম্পর্কের কথা? মায়া ঘাড় কাত করে সম্মতি দিতে দিতে নাক টেনে বলল, হুম। উনি মেনে নিয়েছে তোকে? হুম। এত সহজে মেনে নিল, ঝামেলা করেনি? না। মায়ের কথায় জুই টেনশনে চিন্তিত গলায় বলল, মায়া আমার অনেক টেনশন হচ্ছে সবকিছু নিয়ে। তোর সামান্য তোর সামান্য হৃদ ভাইয়ের আম্মুর সাথে দেখা করাটা নিয়ে ওই বাড়ির সবাই কেমন বাঁকা চোখে তোকে দেখলো। তারপর মুক্তা আপুকে আকার ইঙ্গিতে অনেক কথা শুনতে হয়েছিল তোকে নিয়ে। তোকে খোলামেলা একা কোথাও না ছাড়তে। যুগ ভালো না হেনতেন। এখন যদি জানাজানি হয় তোর সাথে হৃদ ভাইয়ের বৈবাহিক সম্পর্ক আছে, তাহলে সেটা কেউ ভালোভাবে তাহলে কেউ সেটা ভালোভাবে মানবে না মায়া। এমনকি তোর বিয়ের জন্য সবচেয়ে বেশি সাফার মুক্তাপুকেই করতে হবে। আমি দেখেছি আমি দেখেছি মায়া, ওই বাড়ির মানুষজন সুবিধার নয়। তাছাড়া আমি যতটুকু জানি হৃদ খানের সাথে ওই বাড়ির মেয়ে শশিয়াপুর বিয়ে ঠিক করে রেখেছে সবাই। এই অবস্থায় তোকে কেউ গ্রহণ করতে চাইবে না মায়া। তার চেয়ে বড় ব্যাপার হলো, তোর বিয়ে ইতিমধ্যে ঠিক হয়ে গেছে। তুই অলরেডি এঙ্গেজড। এখন যদি তোরা হৃদ খানের সম্পর্কের কথা পরিবারকে জানাস তাহলে কিয়ামত নেমে আসবে মাইয়ো। আমার বাবা, তোর বাবা মিলে কিয়ামতের আলামত দেখাই দেবে সবাইকে। এতে মুক্তাপুর শ্বশুরবাড়ি, চেয়ারম্যানের পরিবার, আমাদের পরিবার, এই তিনটা পরিবারের মধ্যে সব সম্পর্ক একেবারে শেষ হয়ে যাবে মায়া। এমন একটা পরিস্থিতিতে তুই দাঁড়িয়ে আছিস, যেদিকে যাবি সেদিকেই তুই মরবি। আমি তো কোনো পথ খোলা দেখছি না মায়ু। কি করবি তুই? জুয়ের সাথে কথাবার্তা জুয়ের সাথে বার্তা চালনে মায়ার কান্না অনেকটা কমে এসেছিল, কিন্তু জুয়ের লাস্ট কথাগুলোই মায়ারকে হেঁচকে তুলে আবারও কান্নাটা দ্বিগুণ করে দেয়। জুই সত্যি বলছে, মায়ার আসলেই কিছু করার নেই। সত্যিটা এই সত্যিটা এই মুহূর্তে নিজের পরিবারকে জানালে পরিস্থিতি আরো ভয়াবহ হবে। মাত্র মুক্তার বিয়েটা হয়েছে ওই পরিবারের সাথে। মায়া চায় না ওর সাথে কোনো ঝামেলা হোক। আবার হৃদকেও সত্যিটা বলতে পারবে না। হৃদকে সত্যিটা বলা মানে দুই পরিবারে ওদের বৈবাহিক সম্পর্কটা এমনিই জেনে যাওয়া। মায়ার ছোট্ট মস্তিষ্কে বুদ্ধি খেলিয়ে বুঝতে পারলো না আসলে এমন পরিস্থিতিতে ওর কি করা উচিত। জুই মায়াকে পুনরায় ডুকরে কেঁদে উঠতে দেখে মায়ার দুহাত চেপে আশ্বস্ত দিয়ে বলল, হৃদ ভাই তোকে বউ হিসাবে গ্রহণ করেছে মায়ু। মায়া কাঁদতে কাঁদতে সম্মতি দিতেই জুই পুনরায় বলল, কি বলে গ্রহণ করেছে? তোকে নিয়ে সংসার করতে চায় এমন কিছু বলেছে উনি? মায়া কাঁদতে কাঁদতে মাথা নাড়িয়ে বলে, এমনটা বলেনি, তবে আমি বুঝি উনি আমাকে পছন্দ করে। মায়ের কথায় জুই অসন্তোষ গলা ছেড়ে বলল, বেশি বুঝিস তুই, অল্প বয়সে পেকে গেছিস। পুরুষ মানুষ মুখে বলে ওয়াদা করেও একটা সময় সেই ওয়াদা রক্ষা করে না, খেলাপ হয়ে যায়। আর হৃদ খান তোকে পছন্দ অপছন্দের ব্যাপারে কিছুই বলেনি, অথচ তুই 2 লাইন বেশি বুঝে বসে আছিস। উনি তোকে পছন্দ করলে অবশ্যই মুখে বলতো মায়া। জুয়ের কথায় মায়া হৃদের হয়ে সাফাই দিতে দিতে বলল, উনি তো ওনার মার সাথে আমাকে বউয়ের পরিচয়টা দিয়েই দেখা করিয়ে দিয়েছে। ওনার মা চাচ্ছিল আমাদের বিয়ের ব্যাপারটা আমাদের পরিবারকে জানাতে, কিন্তু আমি ওনাদের থেকে সময় চেয়ে অন্য ছেলের সাথে এঙ্গেজ হয়ে গেছি। তাহলে বেইমানিটা তো আমিই করছি জুই, তাই না? মায়ের কথায় জুই আপাতত আর কিছু ভাবতে পারলো না। পরিস্থিতি এখন অনেক গরম। এই অবস্থায় কিছুতেই মায়ের বিয়ের সম্পর্কের কথাটা পরিবারকে জানানো যাবে না। বরং আর কয়েকদিন গেলে পরিস্থিতি বুঝে নেওয়া এই বিষয় নিয়ে আরিফের সাথে কথা বলবে ওরা দুজন। আপাতত ওরা দুজন এখান থেকে ভালোই ভালোই চট্টগ্রাম পৌঁছাতে পারলে হয়। তখন না হয় বুঝে শুনে সবাইকে জানানো যাবে এই বিষয়ে। মায়াও না হয় তখন হৃদকে এসব বিষয়ে বলবে। আপাতত এখন কিছু না বলে জুইয়ের যুক্তিটা মায়ারও পছন্দ হলো। মায়া ভাবলো, পরিবারের মাঝে থেকে যদি এখন কিছু বলে তাহলে সবাই মায়াকে ঘরবন্দি করে ফেলতে পারে। তখন মায়া চাইলেও হৃদের সাথে আর যোগাযোগ করতে পারবে না। তার চেয়ে বরং মায়া সুযোগের সন্ধানে থেকে সবকিছু আপাতত গোপন করে গেলে শেষটা ভালোই হবে। আর মায়ার এমন চিন্তাটাই ছিল মায়ার পক্ষের বিপরীত। পরিস্থিতি যেমনই হোক সেটা মানিয়ে বা লড়াই করে হলেও সামনে বাড়তে হয়। যে কোনো পরিস্থিতিতে চুপ থাকা মানে তুমি ভীতু। আর মায়ার এই চুপ থাকাটাই যেন অল্পতে শেষ হতে পারত, সেটা আরো বড় হওয়ার সুযোগ করে দিল নিজের অজান্তেই।
মায়া নিজেই নিজের পরিস্থিতি আরো ভয়াবহ দুষ্কর করে তুলল। অদেখা ভবিষ্যৎ কার কি হবে কারোর জানা নেই। তবে বর্তমানের কর্মফল মানুষকে ভবিষ্যতেই দিতে হয়, আর এটাই প্রকৃতির নিয়ম। মানুষ সেই নিয়মের বর্তিময়ী। এত কিছুর মাঝে মায়া আরো একটা নতুন ভুল করলো, হৃদের সাথে হুট করে যোগাযোগ বিচ্ছিন্ন করে। মায়া মূলত নিজের অপরাধ বোধ থেকে এমনটা করেছে। মায়ের ধারণা সে একেবারে চট্টগ্রামে গিয়ে হৃদের সাথে না হয় যোগাযোগ করবে। আজকাল মায়ের অতিরিক্ত ধারণাটাই মায়ের বিপদের কারণ হয়েছে। এখন যদি, আচ্ছা এটা হচ্ছে আমার সাথে আপনাদের কথা, হ্যাঁ, গল্পের মধ্যে না। এখন যদি হৃদ খান এসে সরাসরি বাড়িতে উঠে তাহলে কি হবে? যাই হোক, সকাল 4টা, কলেজের জন্য রেডি হয়ে, আচ্ছা সকাল 4টা না, মেবি 8টা লিখতে চাইছে, ওইটা আর কি, মানে বুঝছেন তো। যাই হোক, সকাল 8টা, কলেজের জন্য রেডি হয়ে মায়ের রুমের ভিতরে তন্ন তন্ন করে কিছু একটা খুঁজে চলছে। একবার কাঠের আলমিরা খুলে সেটার ভিতর ওলটপালট করছে, তো আবার খাটের নিচে উকি মেরে দেখছে মায়ের হারিয়ে যাওয়া জিনিসটা কোথায়। ক্লান্ত মায়ের অবিরাম ক্লান্ত মায়ের অবিরাম নিজের জিনিসটা খোঁজায় ব্যস্ত। আমার মনে হচ্ছে এটা সেইটা, ওই যে একটা চাবি দিছিল না হৃদ, মনে আছে আপনাদের? একটা চাবি দিছিল, হয়তো মায়া ওই চাবিটা খুঁজতেছে, আমি জানি না, মনে হলো আপনাদের সাথে শেয়ার করলাম, দেখি সামনে কি হয়। মায়ের বিচলিত ভাবে মায়ের বিচলিত ভাব দেখেই বোঝা যাচ্ছে হারিয়ে যাওয়া জিনিসটা কতটা গুরুত্বপূর্ণ ছিল ওর জন্য। জুই টিফিন বক্স রেডি করে রুমে ঢুকতেই দেখলো মায়াকে পুরো রুম এলোমেলো করে খাটের নিচে উকি মেরে কিছু একটা খুঁজতে। জুই বিরক্ত হয়ে দেয়াল ঘড়িটা দেখলো, অলরেডি 8টা বাজে 10 মিনিট হয়ে গেছে। 9টা থেকে ওদের কলেজের ক্লাস, অথচ মায়া কলেজ ড্রেস পরে যতটুকু রেডি হয়েছিল ওর খোঁজাখুঁজিতে এখন সেটাও নষ্ট করে ফেলেছে। মায়া এখনো হিজাব করেনি, লম্বা চুলের বেনিটা এলোমেলো হয়ে পিঠ বেয়ে ফ্লোরে পড়ে আছে। মায়ের খাটের নিচে উকি দেওয়ার ফলে শরীরের ক্রসিং বেল্ট দুটো খসে আছে। জুইয়ের মেজাজ খারাপ হলো। এমনি আজ ওরা দুজন লেট, তারপর আবার মায়ের এমন তালবাহানা ওদের আরো লেট করাবে। জুই এগিয়ে এসে মায়ের চুলের বেনি টেনে মায়াকে খাটের নিচে উকি মারার থেকে বের করলো। চুলে টান পড়ায় মায়ার একটা হাত অটো নিজের ঘাড়ে চুল আঁকড়ে ধরে আহাজারি করে খাটের তলা থেকে বের হতে হতে বলল, জুই চুল ছাড়, ব্যথা পাচ্ছি আমি। খাটের নিচে কি করছিস তুই, কি খুঁজিস? মায়া উঠে বসতে বসতে বিরক্তি নিয়ে বলল, একটা চাবি খুঁজি, তুই দেখেছিস কোথাও কোনো চাবি টাবি? জুই মায়ার চুল ছেড়ে পড়ার টেবিলের দিকে এগোলো। মায়ার ব্যাগে প্রয়োজনীয় বই খাতা নিতে নিতে বলল, দেখেছি, কিন্তু তোর কিসের চাবি দরকার সেটা বল। জুইয়ের কথায় মায়া এক লাফে উঠে দাঁড়ালো। গায়ের সাদা কলেজ ড্রেসটা ঝাড়তে ঝাড়তে জুইয়ের দিকে এগিয়ে যেতে যেতে খুশি মনে বলল, একটা ফ্ল্যাটের চাবি দরকার আমার, বল না কোথায়, দেখেছিস? দেখছেন? আমি যা বলছি তাই হইছে। একটা ফ্ল্যাটের চাবি দরকার, বল না কোথায়, দেখেছিস? চুরির বক্সের ভেতরে চেক চেক করে দেখ ওইটা কিনা। জুইয়ের কথায় মায়া এক দৌড়ে ড্রেসিং টেবিলের উপর থেকে চুরির বক্সটা খুলে নিজের নিখোঁজ চাবিটার খোঁজ করলো। অল্প সময়ে পেয়েও গেল। হৃদের ফ্ল্যাটের চাবি এটা, সেদিন হৃদ দিয়েছিল মায়াকে। এই চাবিটা দেওয়ার সময় হৃদ মায়াকে বলেছিল এই চাবিটার গুরুত্ব বা দেওয়ার কারণ মায়া একদিন বুঝবে। সত্যি মায়া আজ বুঝতে পারছে হৃদ কেন সেদিন মায়াকে নিজের বাসার এই চাবিটা দিয়েছিল। মায়া সেদিন এই চাবিটা অবহেলায় অযত্নে ফেলে দিয়েছিল, গুরুত্ব দেয়নি। কিন্তু জুই সেটা যত্ন করে সামলে রাখাতে আজ মায়া অল্পতেই ওর মূল্যবান জিনিসটা খুঁজে পেয়ে গেল। চাবিটা হাতে নিয়ে মায়াকে খুশিতে চকচক করতে দেখে জুই সেদিকে তাকিয়ে মায়ার ব্যাগের চেইনটা লাগাতে লাগাতে বলল, কিসের চাবি এটা? ওনার ফ্ল্যাটের চাবি, আমাকে গিফট করেছিল অনেক আগে, আমি তখন এর মানে বুঝিনি, এজন্য ফেলে দিয়েছিলাম। তাহলে আজ খোঁজ করছিস কেন? আমাকে দেওয়া প্রথম উপহার ওনার যত আমাকে দেওয়া প্রথম উপহার ওনার, এটা যত্ন করে রাখবো না আমি আজও? মায়ের খুশি মুখটার দিকে তাকিয়ে জুই, মায়া তোর মনে হয় এখন হৃদ ভাইয়ের সাথে কথা বলা উচিত, আমরা তো চট্টগ্রাম এসেছি সপ্তাহখানেক হলো। জুইয়ের কথায় মায়ের মন খারাপ হলো তীব্র অপরাধ বোধে। কিভাবে হৃদকে সত্যি বলবে জানা নেই মায়ার। তার উপর আজ 15 দিন ধরে হৃদের সাথে মায়ের কথা হয় না। সেই সুফিয়া বেগমের বাসা থেকে আসার পরে দুজনের কথা হয়েছিল, এরপর আর হয়নি। মূলত মায়াই যোগাযোগ করেনি হৃদের ভয়ে আর অপরাধ বোধে। হৃদ যে কল করবে সেই উপায়ও নেই। মায়া ওদের হাতের ফোনটার সিম খুলে রেখেছে যাতে হৃদ কল দিতে না পারে। বাসায় আপাতত ওরা আরিফের ফোনে কথা বলে।
আরিফের ফোন থেকে কথা বলে। জুইয়েরও ফোনের প্রয়োজন হয় না আজকাল, কারণ ওরও কথা হয় না আয়নের সঙ্গে। জুইয়ের কথায় মায়ার ভয়টা আরো বাড়লো। হাতের চাবিটা মুঠোয় চেপে নিতে নিতে মিনমিন গলায় বলল, পরশু তো আমাদের কলেজ ট্যুর আছে, সেখান থেকে ফিরে না হয় বলবো ওনার সাথে কথা। মায়ের কথায় জুই আপোষে সম্মতি দিতে দিতে বলল, তোর ইচ্ছা, এবার চল, আমাদের দেরি হচ্ছে। জুই মায়ের ব্যাগটা ছেড়ে নিজের ব্যাগটা কাঁধে তুলে নিয়ে মায়ের মাথায় সাদা হিজাব বেঁধে দিল। জুই টিফিন বক্স হাতে নিতে মায়াও নিজের ব্যাগ কাঁধে ঝুলিয়ে জুইয়ের পিছন পিছন এগোতে এগোতে বলল, তুই তো পরে আর কিছুই বললি না জুই। কোন ব্যাপারে? আয়ন ভাইয়ের ব্যাপারে? বলার মতন কিছু থাকলে অবশ্যই বলতাম, কিন্তু আমি তো জানি তুই আয়ন ভাইকে পছন্দ করতি। জুই নিজের ফ্ল্যাটের দরজার তালা লাগাতে লাগাতে মায়ার কথার উত্তরে বলল, আয়ন ভাই কখনোই আমার পছন্দের লিস্টে ছিল না মায়ু। রাদীপ ভাইকে মনে করে আয়ন ভাইয়ের সাথে আমি এতদিন কথা বলে গেছি। এটা জাস্ট একটা ভুল বোঝাবুঝি ছিল। এখন দুজনের ভুল বোঝাবুঝি ভেঙে গেছে, তাই কেউ কারোর সাথে কথা বলার প্রশ্নই ওঠে না। জুইয়ের কথায় মায়া অসন্তুষ্ট হয়ে বলল, ভুল বোঝাবুঝি শুধু তোর তরফ থেকে ছিল জুই। আয়ন ভাইয়া শুরু থেকে জানতো ফোনের ওপাশের মেয়েটা তুই ছিলি। তোকে জেনে শুনেই কথা বলে গেছে তিনি। এখানে ওনার কোনো অপরাধ নেই। তুই অন্তত একবার ওনার সাথে কথা বলে দেখতে পারিস কি বলে উনি, আর নয়তো ওনার করা মেসেজগুলো অন্তত একবার পড়ে ডিলিট করিস, তাহলে বুঝতে পারবি দোষটা কার। আমি আদালত নই যে ন্যায় অন্যায় দেখতে যাব। যেটা চলে গেছে সেটা চলে গেছে। আমি এখন কারোর দোষগুণ দেখতে চাই না, তুই চল। কিন্তু জুই, আয়ন ভাই তো তোকে। জুই অনেকটা ধমকের স্বরে মায়াকে থামিয়ে দিতে দিতে বলল, মায়া, আমাদের অনেক দেরি হচ্ছে, চল। এখন হচ্ছে আমরা আবার অন্য একটা দিনে চলে আসছি, তো সেভাবেই পড়তেছি। ভোর 5:05। একটা সুন্দর স্নিগ্ধ সকালের সূচনা হলো ধরণী জুড়ে। পশ্চিম আকাশে লাল সূর্যের চটার আবির্ভাব এখনো ঘটেনি, তবে উজ্জ্বল আকাশে উজ্জ্বল প্রকৃতি। প্রকৃতির জোরের শীতল হাওয়ায় উত্তাপ। এমন একটা সুন্দর সকালে এমন একটা সুন্দর সকালে সকলে যাচ্ছে কলেজ ট্যুরে রাঙামাটিতে। এই ট্যুর এই ট্যুর যাত্রীতে মায়াও আছে। প্রথম সারি দ্বিতীয় সারি মিলিয়ে মোট 4টা বাসের ট্যুর যাত্রা এটি। মায়ার সিট পড়েছে চতুর্থ বাসে। সকল শিক্ষার্থী ছেলে মেয়েদের আলাদা আলাদা বাসে বসার ব্যবস্থা করা হলেও সিনিয়র ছেলে মেয়েরা প্রায় সকল বাসই উপস্থিত আছে ভলান্টিয়ার হিসাবে। শিক্ষক শিক্ষিকা পাশাপাশি এই ট্যুরে একদল সিনিয়র ছেলে মেয়েকেও নেওয়া হচ্ছে জুনিয়র স্টুডেন্টের সুষ্ঠু শিক্ষা সফর নিশ্চিত করার লক্ষ্যে। কঠোর নিষেধাজ্ঞার নজরদারিতে এই ট্যুর যাত্রা শুরু হলো। বাসের ছেলে মেয়েরা ডিজে গানের তালে তালে হই হুল্লোড় আর আনন্দে মেতে উঠলো একটা সময় পর। কিন্তু মায়া সবার দলে নেই। সে মূলত মন খারাপে নিশ্চুপ বসে আছে। কি জন্য মায়ের মন খারাপ জানা নেই, শুধু উদাস আর অস্থির মনে ভিতর জ্বলছে ওর। উদাস মায়া জানালা ধরে বাইরের দিকে তাকিয়ে, দৃষ্টি ওই দূর সীমান্ত পাহাড়ের চূড়ায়। সকালের মিষ্টি ফুরফুরে বাতাসের তেজে মায়ের মুখ ছুঁয়ে মাথার হিজাব উড়ছে শাসা শব্দে। জুই মায়ের পাশেই বসে। শ্রেয়া নাদিয়া বসেছে পেছনের 2 সিট পরে। কিন্তু বাকি সবার মতো শ্রেয়া নাদিয়া ডিজে গানের তালে খই হারিয়ে নিজেদের সিট ছেড়ে সামনে মেয়েদের সাথে তাল মিলিয়ে মেতে আছে নাচে গানে। জুই সেটা ভিডিও করছে আর হাসছে। মোট কথা, সবাই এখানে এনজয় মুডে আছে। কিন্তু মায়া এইসব নাচ গানে নেই। মায়ার স্বামী এসব পছন্দ করে না বলে মায়ার স্বামী এসব পছন্দ করে না বলে মায়া ভদ্রতা বজায় রাখলো। সিট ছেড়ে উঠলো না পর্যন্ত। এমনি মায়া হৃদকে না বলে চুরি করে এই ট্যুরে যাচ্ছে, সেজন্য মায়ের ভিতরটা হাঁসফাঁস করছে অপরাধ বোধে। হৃদ মায়ার ট্যুরে যাওয়ার বিষয়টা জানলে কি হবে মায়া জানে না। হয়তো হৃদের অবাধ্য হওয়ায় সে মায়ের উপর রেগে যেতে পারে, কিন্তু কতটুকু রাগ করতে পারে তার ধারণা মায়ার আপাতত নেই। সেজন্য মায়া মন খারাপে সেই তখন থেকেই বাসে বসে আছে, মন খারাপ করে চুপ করে বসে। মায়ের মনে হচ্ছে এই ট্যুরে সে হৃদের অবাধ্য হয়ে না গেলেও পারত। মায়ের উচিত হয়নি হৃদের কথা অমান্য করে এই ট্যুরে যাওয়ার। মায়াদের একই বাসে আরিফকেও দেখা যায় রাকিবের সাথে পেছনের সিটে ভলান্টিয়ার হয়ে বসে আছে সিনিয়র হিসেবে। মাঝে মধ্যে এদিকটায় তাকিয়ে নিজের বোনদের খেয়ালও রাখছে সে। সবার হইচইয়ের মাঝে জুই হঠাৎ মায়ের হাত টেনে নিজের দিকে ফেরালো। অতি গানের শব্দে এক হাতে কান চেপে মায়ের দিকে ঝুঁকে চিল্লিয়ে চিল্লিয়ে বলল, কি
কি সমস্যা? কি হয়েছে তোর? কেমন জানি ভয়ে সিটিয়ে আছিস কেন? জুইয়ের কথায় মায়া মাথা নাড়িয়ে অসম্মতি দিতে দিতে একই গলায় চিল্লিয়ে বলল, জুই, আমার কেমন জানি অস্থির আর ভয় করছে। মনে হচ্ছে এই ট্যুরে ওনার অনুমতি ছাড়া আমার আশাটা ঠিক হয়নি। মায়ের মন খারাপের কারণ হৃদ, সেটা বুঝতে পেরে জুই খানিকটা অসন্তোষ গলায় একইভাবে বলল, তাহলে আসলি কেন স্বামীর কথা অমান্য করে? তোকে কে আসতে বলেছিল? নিজেই তো লাফিয়ে লাফিয়ে আসলি, এখন আবার ঢং করিস। এতই যদি জামাই ভক্ত হতি তাহলে তাকে অমান্য করে লুকিয়ে এই ট্যুরে যেতি না বেয়াদব। জুইয়ের কথায় মায়ের স্বর খানিকটা কমে আসলো অপরাধ বোধে। তোরা সবাই যাচ্ছিস বলে নিজের মনকে বোঝাতে পারিনি, এজন্য ওনাকে না বলে চুপি চুপি তোদের সাথে যাচ্ছি। কিন্তু এখন কেমন জানি অস্থির আর ভয় করছে ভেতর ভেতর। মনে হচ্ছে আমি ভুল করেছি। সত্যি আমি ভুল করেছি জুই। কি করব বল না তুই। মায়ার অপরাধবোধের বিষয়টা বুঝে জুই মায়াকে আশ্বস্ত করে বলল, এখন আর কিছু করার নেই। যা হওয়ার হয়ে গেছে। অলরেডি বাস ছেড়ে দিয়েছে। তাই এই সফরটা এনজয় কর। একটা দিনেরই তো ব্যাপার। রাতে বাসায় ফিরে ভাইয়ের সাথে যোগাযোগ করে নিস, তাহলে দেখবি সব ঠিক হয়ে গেছে। এখন আর মন খারাপ করিস না, কেমন? মায়া হাসফাস করতে করতে বলল, জুই, আমার কেন জানি মনে হচ্ছে আমি এই ট্যুর শেষ করে হয়তো আর ফিরতে পারবো না। মায়ের কথায় জুই তেমন গুরুত্ব দিল না, বরং বিরক্ত হয়ে মায়ের কপালে গুঁতো দিতে দিতে শাসন করে বলল, বাজে চিন্তা না করে ট্যুর এনজয় করে বলত। আরিফ ভাই আমাদের সাথে আছে, কিচ্ছু হবে না কারোর। জুইয়ের কথায় মায়া খানিকটা আশ্বস্ত হলো। আরিফ যে ওদের সাথে ট্যুরে যাচ্ছে সেটা মায়া ভুলে বসেছিল এতক্ষণে। কিন্তু জুইয়ের কথায় সেটা পুনরায় মনে পড়তেই মায়ের মনের ভয়, সংশয়, অস্থিরতা খানিকটা কমে গেল। সিট ছেড়ে উঠে দাঁড়িয়ে পিছনে তাকালো আরিফের খোঁজে। দেখলো আরিফ রাকিবের সাথে বসে খুব আস্তে ধীরে কথা বলছে কিছু নিয়ে। মায়া পিছনে তাকাতেই আরিফও হঠাৎ এদিকটায় তাকালো। বোনকে উঠে দাঁড়াতে দেখে আরিফ নিজের সিট ছেড়ে এগিয়ে আসতেই রাকিব ও আরিফের পিছন পিছন এদিকটায় আসলো। চলন্ত বাসে আরিফ মায়াদের সিটের কাছাকাছি আসতেই জিজ্ঞাসা করলো ওদের কিছু প্রয়োজন কিনা। জুই মাথা নাড়িয়ে অসম্মতি জানাতেই মায়া আরিফের দিকে তাকিয়ে হাঁসফাঁস করে বলল, আমার ভয় করছে ভাই। কিসের ভয় বোকা? ভাই আছি না? তারপরও ভাই আমার কেমন জানি অস্থির অস্থির লাগছে। মায়ের কথায় আরিফ এগিয়ে এসে জুইয়ের উপর দিয়ে মায়ের কপালে হাত রেখে ছুঁয়ে দেখলো মায়ের কোনো অসুস্থতা আছে কিনা। মায়ের শরীরের তাপমাত্রা ঠিক দেখে আরিফ মায়াকে আশ্বস্ত করতে করতে বলল, কখনো লং বাস জার্নি করিসনি তো, তাই হয়তো এমন অস্থির অস্থির লাগছে। আর কিছুক্ষণ পর দেখবি সব ঠিক হয়ে যাবে, তোরও ভালো লাগবে। আচ্ছা, তোদের ব্যাগে দেখ খাবার রাখা আছে, ওইগুলো খেয়ে নে। আর কিছু দরকার পড়লে ভাইকে ডাকিস, কেমন? ভাই পেছনেই আছি। মায়া ঘাড় কাত করে সম্মতি দিতেই আরিফ রাকিব দুজনেই জায়গা ছেড়ে নিজেদের সিটে বসে পড়ল। মন খারাপের কারণে মায়ের ব্যাগ খুলে খাবার পেতেই নিজের মন খারাপের কারণও ভুলে বসলো। পুরো ট্যুর যাত্রা হইচই আর আনন্দে কাটলো সবার সাথে। শিক্ষক সিনিয়রদের কঠোর নজরদারিতে আর গাইডলাইনে পুরো ট্যুর যাত্রার কোনো স্টুডেন্টের কারোর কোনো সমস্যা হলো না বিন্দুমাত্র। মূলত শিক্ষার সফর ট্যুরটি ছিল রাঙামাটি ঝুলন্ত ব্রিজ, রাজবনবিহার আর শুভলং ঝর্ণা পরিদর্শনে। দর্শনীয় তিনটি স্থান পরিদর্শনের ট্যুর যাত্রা শেষ করে সন্ধ্যা 7টা নাগাদ পুনরায় 4টি বাস ছাড়ে গন্তব্যের উদ্দেশ্যে। ছাত্রছাত্রীরা সারাদিনের ঘোরাঘুরি আর ক্লান্তিতে সিটে ঝিমিয়ে বসে রইল। মায়া জুই সিটে হেলিয়ে ঘুমিয়ে। শ্রেয়া নাদিয়ার অবস্থাও সেম। বাসের মধ্যেও যে সকল ছাত্রছাত্রীরা জেগে আছে তারা মূলত ফোনে ব্যস্ত হয়ে আছে তাদের সারাদিনের তোলা ছবিগুলো দেখায়। রাত যখন 4:45 বাস 4টে পুনরায় থামে একটা পাহাড়ি খাবার হোটেলের সামনে। রাতের খাবারটা সবাই এখানেই সারতে চায়, কারণ রাঙামাটি পাহাড়িয়ান এলাকায় এর থেকে সামনে গেলে হয়তো ভালো মানের খাবার হোটেল পাওয়া যাবে না বলেই দলবল বেঁধে সকল স্টুডেন্টদের নিয়ে শিক্ষকরা এই রেস্তোরাঁয় নামলো খেতে। খুব সতর্ক আর গাইডলাইনের সাথে স্টুডেন্টদের রেস্তোরাঁর ভিতরে বসালো। 150 স্টুডেন্টদের খাওয়া দাওয়ার ফ্রেশ হতে প্রায় 1.5 ঘন্টার উপরে সময় লাগলো। রাত তখন 4:45। রাত তখন 4:45 থেকে প্রায়, সরি 4টা না, এখানে 8টা হবে, মাই মিস্টেক। এখানে আসলে 8টা লেখা কিন্তু বাংলায় 4 লেখা, তো বাংলায় 8 লেখা যাইতো না। যাই হোক,
রাত 8:45 থেকে 10:20 ঘড়ির কাঁটায় গিয়ে ঠেকেছে। এই খাওয়া দাওয়া পুরো সময়টাতে মায়া, জুই, নাদিয়া শ্রেয়ার সঙ্গেই ছিল। এর মাঝে চারজন ওয়াশরুমের কাজ সেরে পুনরায় আরিফের নির্দেশ অনুযায়ী বাসে গিয়ে বসেও পড়ল। অল্প কিছুক্ষণের মধ্যে বাসগুলো ছেড়ে দিবে। ইতিমধ্যে সকল স্টুডেন্টদের বাসে ওঠা শেষ। ক্লান্ত মায়া পুনরায় জানালা দিয়ে তাকিয়ে বাকি স্টুডেন্টদের দল বেঁধে গাড়িতে উঠতে দেখার ক্লান্ত মায়া পুনরায় জানালা দিয়ে তাকিয়ে বাকি স্টুডেন্টদের দল বেঁধে গাড়িতে উঠতে দেখার মধ্যেই বেখেয়ালি হঠাৎ চোখ যায় রেস্তোরাঁর অদূরে কিছু ঝাপসা দৃশ্যের দিকে। কৌতূহলী মায়া মাথা বের করে সেদিকে উঁকি মেরে তাকাতেই ঝাপসা কিছু দৃশ্য দেখল সে। অত দূর থেকে মায়া সেই দৃশ্যগুলো ঠিকঠাক বুঝতে পারলো, তবে এতটা বুঝতে পারলো সেখানে কিছু একটা হচ্ছে। মায়া সেই দিকে তাকিয়ে পাশে বসা জুইকে ডাকলো উঁচু গলায়। মায়ার মায়ার দেখা অদূরে সেই ঝাপসা দৃশ্যটা কি সেটা দেখানোর জন্য জুইকে ডেকে মায়া বলল, জুই, জুই, দেখ তো রেস্তোরাঁর পিছনে কি ওইখানে কিছু হচ্ছে নাকি? আচ্ছা, ওইখানে আমাদের ক্লাসমেট রাফানা ওটা, কিন্তু ও কি করছে ওইখানে, দেখ তো। অমনোযোগী জুই ফোন চালানোতে ব্যস্ত ছিল। মূলত ও মায়ার কথায় তেমন মনোযোগ দিতে পারল না। ওদের সারাদিনের তোলা ছবিগুলো দেখছিল জুই, তাই মায়ার কথায় অমনোযোগীভাবে হালকা উকি দিয়ে বাইরে তাকিয়ে অদেখার মতন করে পুনরায় জায়গায় বসে ফোন চালাতে চালাতে বলল, কই কিছুই তো নেই। যদিও কিছু থেকে থাকে তাহলে তোর এত কিছু দেখা লাগবে কেন? চুপচাপ বসে থাক। জুয়ের কথায় মায়া তেমন পাত্তা না দিয়ে পুনরায় সেদিকে তাকিয়ে রইল। মায়ের মন খসখস করছে রেস্তোরাঁর পিছনে ঘোর অন্ধকারের দিকে তাকিয়ে। পাহাড়ি এলাকা হয় রেস্তোরাঁটাও পাহাড়ের সীমান্তে অবস্থিত। মায়া রেস্তোরাঁর পেছনে পাহাড়ি জঙ্গলের দিকটায় তাকিয়ে রইল। আবছা অন্ধকারে মায়ের মনে হচ্ছে সেখানে কিছু একটা হচ্ছে। কারা যেন রাফার সাথে জোরাজুরি করছে। মায়ার অত দূরে থেকে বেশ একটা বুঝতে পারছে না, কিন্তু এত দূর থেকে দেখে মায়ের কেন জানি মনে হলো, যদিও মায়া শিওর না, কিন্তু তারপরও মায়ের চোখের সামনের দৃশ্যগুলো হেলাফেলা করতে পারল না। বরং বরং পুনরায় জুইকে ডেকে সেই দৃশ্য দেখাতে চেয়ে একইভাবে বাইরে তাকিয়ে রইল। জুই, একটু দেখ না প্লিজ, রাফাকে মনে হয় কারা যেন তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। আমি অন্ধকারে ঠিকঠাক বুঝে উঠতে পারছি না। আমার মনের ভুলও হতে পারে, তাই তুই একটু দেখে বল না আমি যা দেখছি তুইও কি তাই দেখছিস কিনা জুই। মায়ের পরপর কথায় উত্তর না দিয়ে মায়া বিরক্তি নিয়ে পাশে তাকাতেই দেখলো জুই পাশের সিটে নেই। শ্রেয়া নাদিয়ার সঙ্গে পেছনের সিটে বসে ফোনে কিছু একটা দেখছে তিনজন মিলে। অস্থির মায়া জুইকে না পেয়ে পুনরায় গাড়ির জানালা দিয়ে বাইরে তাকালো। দেখলো এবার আর রাফা নামক মেয়েটা আশেপাশের কোথাও দেখা যাচ্ছে না। মায়ের মন খসখসে গাড়ির সিট থেকে উঠে দাঁড়ালো। উদ্দেশ্য একবার হোটেলের পেছনে গিয়ে রাফা মেয়েটার খোঁজ করে আসবে কিনা সে। যদি রাফাকে না পাওয়া যায় তাহলে ভাববে মেয়েটা অবশ্যই কোনো না কোনো বিপদে আছে। তখন মায়া না হয় কলেজের স্যারদের বিষয়টি জানাতে পারবে। কিন্তু মায়া আগে নিশ্চিত না হয় হুট করে যদি রাফা মেয়েটা বিপদে আছে এমন একটা কথা রটায়, তাহলে দেখা গেল পরে রাফা মেয়েটাকে সুস্থ সবল দেখে মায়া লজ্জায় পড়ে যাবে, সবার সামনে বিভ্রান্তকর পরিস্থিতি সৃষ্টি করার দায়ে। মায়া কোলের ব্যাগটা সিটের উপর রাখতে রাখতে কয়েক সিটের পিছনে জুইকে উদ্দেশ্য করে পুনরায় ডেকে বলল, জুই, আমি একটু নিচে যাচ্ছি আরিফ ভাইয়ার কাছে, এক্ষুনি চলে আসব। মায়ের কথায় জুই, শ্রেয়া, নাদিয়া তিনজনই এদিকে তাকালো। মায়ের মুখে আরিফের নামটা শুনে জুই বিষয়টা তেমন গুরুত্ব দিল না, বরং অল্প আপত্তি জানিয়ে বলল, ভাই তো আসবেই, তুই এখন নিচে নেমে কি করবি? গাড়ি তো এক্ষুনি ছেড়ে দিবে। গাড়ি ছাড়ার আগেই চলে আসবো, একটু কাজ আছে নিচে। আচ্ছা যা, তাড়াতাড়ি আসিস। আচ্ছা। মায়া ব্যাগট্যাগ ফেলে খালি হাতে বাস থেকে নামলো। আরিফ, রাকিব টিচার্সদের সাথে সামনের বাসগুলোতে স্টুডেন্টদের ওঠানোতে ব্যস্ত। মায়া বসেছিল লাস্ট বাসটিতে। ওদের বাসে সবার কাজ শেষ বলে এই দিকে তেমন কারোর খেয়াল নেই। মায়া বাস থেকে নেমে একবার ভাবলো আরিফের কাছে যাবে, আরিফকে জানাবে মায়া ওইদিকে হোটেলের পেছনে রাফাকে দেখেছিল, ওর সাথে কারা যেন ছিল। পর মুহূর্তে মায়া ভাবলো ওর মনের ভুলও হতে পারে, সেজন্য মায়া সেদিকটা একবার উকি মেরে দেখতে চাইলো আসলে সেদিকটায় কেউ আছে কিনা। ভাবনা অনুযায়ী মায়া সত্যি সত্যি বাসের উল্টো পথে হাঁটলো। অল্প স্বল্প চিপা রাস্তা ধরে হোটেলের পিছনে এসে তেমন কাউকে দেখতে পেল না। বেশ অন্ধকার হওয়ায় আশেপাশে তাকাতেই মায়ের গা ছমছম করে উঠল। হোটেলের পিছনের দিকটায় বেশ উঁচু পাহাড় মাথা তুলে দাঁড়িয়ে, পাহাড়ি গাছগাছালিতে ঘেরা জঙ্গলের মতন আছে। মায়ের গা শিরশির করে উঠল ভয়ে।
অন্ধকারে আশেপাশের কাউকে দেখতে না পেয়ে মায়া ফিরতে গিয়েই কারোর গোঙানির শব্দ আসলো কানে। চমকে ওঠার মতন দ্রুত আশেপাশে তাকালো। তেমন কাউকে দেখতে না পেয়ে বা মায়া গোঙানির শব্দ অনুসরণ করতে চাইলো। থেমে থেমে অল্প অল্প কানে আসতেই মায়া সেই শব্দের উৎস অনুসরণ করে এক পা দু পা সামনে এগোতেই হোটেল থেকে বেশ খানিকটা দূরে পাহাড়ি চূড়ায় উঠতে উঠতে দেখলো বেশ কিছু ছেলে একত্রে তারা একটা মেয়ের হাত পা মুখ বেঁধে মেয়েটিকে কোথাও নিয়ে যাচ্ছে তাড়াহুড়ো করে। আঁতকে ওঠার মতন মায়া থমকে গেল অন্ধকারের মধ্যে ওদের কলেজের সাদা ড্রেস পরিহিত মেয়েটিকে দেখে। তার মানে মায়া তখন গাড়িতে বসে ঠিক দেখেছিল এই মেয়েটিই রাফা ছিল। আর এই ছেলেগুলো তখন রাফাকে জোর জবরদস্তি করে তুলে নিয়ে যাচ্ছিল। অনেক দূর হওয়ায় মায়া তখন সেটা বুঝতে পারেনি। এজন্যই মায়া জুইকে এতবার বলেছিল এদিকটায় তাকাতে। বেখেয়ালি জুই তখন যদি মায়ের কথাগুলো একবার মনোযোগ দিয়ে শুনতো বা দেখতে চাইতো মায়া আসলে কি দেখাতে চাইছে, ওকে তাহ দেখতে চাইছে তাহলে রাফা মেয়েটা বিপদে পড়তো না। তার আগেই মায়া সবাইকে জানিয়ে রাফা মেয়েটাকে এই ছেলেগুলোর থেকে বাঁচিয়ে নিত। আতঙ্কিত মায়া কি করবে চট করে বুঝতে পারলো না। এখন যদি মায়া দৌড়াদৌড়ি করে পুনরায় বাসের দিকে ফিরে যায় সবাইকে এটা জানাতে ওদের কলেজের রাফা নামক একজন শিক্ষার্থী বিপদে পড়েছে, কারা যেন মেয়েটাকে তুলে নিয়ে যাচ্ছে সেটা বলতে, তাহলে সবাইকে নিয়ে মায়া ফিরে আসতে আসতে রাফা মেয়েটিকে হারিয়ে ফেলবেও। আবার এই মুহূর্তে মায়া একা রাফার পেছনে গিয়েও কোনো লাভ নেই। ওর দ্বারা এতগুলো ছেলের থেকে মেয়েটাকে একা বাঁচানো সম্ভব নয়। অস্থির মায়া কি করবে বুঝতে না পেরে ওই পাহাড়ি নেশাখোর ছেলেগুলোর পিছনে হাঁটলো। অন্তত কোথায় নিয়ে যায় রাফাকে সেই লোকেশন দেখে না হয় পুনরায় ফিরে এসে সবাইকে জানাবে সেটা। ভাবনা অনুযায়ী মায়া তাই করলো। হোটেল থেকে বেশ অনেকটা দূরে নিয়ে যায় রাফাকে ছেলেগুলো। পাহাড়ের শীর্ষ চূড়ায় রাখলো মেয়েটিকে হাত পা বেঁধে মুখ বাঁধা অবস্থায়। তার কিছুটা সামনে আগুন জ্বালিয়ে হইচই নেশা করে বুধ হলো এক একজন। এই সব কিছুর মাঝে মায়া ছেলেগুলোর পিছন পিছন ছুটতে ছুটতে অন্ধকারের মাঝে নিজেদের হোটেলের রাস্তা ভুলে বসলো। এই অজানা পাহাড়ি এলাকায় মায়া নতুন। কোন দিকে মূল রাস্তা আর কোন দিকে বিপদ সংকেত তাও জানা নেই মায়ার। আতঙ্কিত মায়া রাফার খোঁজে নিজের জীবনও বিপদে ফেলল। পাহাড়ের চৌড়ায় উঠতে উঠতে অসংখ্যবার উঁচু নিচু গর্তে হোঁচট খেয়ে পড়ায় গায়ের সাদা ড্রেস লাল মাটিতে ময়লা ময়লা করে ফেলেছে ততক্ষণে। তারপরও হাল ছাড়েনি। নিশ্চুপে ছেলেগুলোর পিছন পিছন ছুটতে ছুটতে নির্দিষ্ট গন্তব্য পর্যন্ত পৌঁছালো। পাহাড়ি গাছের আড়ালে লুকিয়ে গাছের আড়ালে নিজেকে লুকিয়ে দেখলো প্রায় 8 থেকে 10 জনের মতো পাহাড়িয়ান নেশাখোর ছেলেপেলে হবে। এদের এদের বসবাস মূলত পাহাড়ের চূড়ায় হয়ে থাকে। মায়া আশেপাশের গা ছমছম করা পরিবেশটা দেখলো। পাহাড়ি গাছের ডালপালা কেটে বসার মতন একটা টুল বেঁধে রেখেছে। এর পাশেই একটা বাঁশের চৌকি দেখা গেল। আর মাঝের খালি জায়গাটাতে ছেলেগুলো গোল করে বসে মধ্যস্থতায় মধ্যস্থতায় আগুন জ্বালিয়ে হাতের তালুতে কিছু একটা ঘষে ঘষে বারবার সেটা মুখে দিয়ে নেশা করছে তারা। মূলত বোকামায়ের ধারণা নেই পাহাড়িয়ান নেশাখোর ছেলেগুলোর ভয়ঙ্করতা সম্পর্কে। যদি থাকতো তাহলে কখনোই নিজের জীবন বিপদে ফেলে একা মেয়ে হয়ে অন্য মেয়েকে বাঁচাতে আসতো না এই মধ্যরাতে, বরং দ্রুত নিজের কলেজের কর্তৃপক্ষকে জানাতো বিষয়টি। মায়ের বোকামিতে সে নিজেই ফেঁসে গেল। আর এই বিষয়টা সম্পর্কে ওর নিজেরও জ্ঞান ছিল না। মূলত পাহাড়িয়ান নেশাখোর ছেলেদের কোনো জাত বংশ হয় না। তারা বেনামি পাহাড়ি জঙ্গি হিসাবে মানুষের কাছে পরিচিত। এদের দিয়ে অন্ধকার জগতের সকল কাজ করায় দুনিয়ার ক্ষমতাসীন মানুষেরা। চুরি, ছিনতাই, ডাকাতি, ধর্ষণ, অপহরণ, নারী পাচার, অস্ত্র পাচার, কিডন্যাপিং, জঙ্গি আর দুনিয়ার সকল অরাজকতা করানো হয় এসব পাহাড়িয়ান নেশাখোর ছেলেপেলেদের দিয়ে। এমন ভয়ঙ্কর জঙ্গিদের হাতে কোনো ছেলে মানুষ পড়লেই তারা জীবন নিয়ে ফিরতে পারে না। সেখানে মায়া একা মেয়ে হয়ে এসেছে আরেকজনকে বাঁচাতে। নিরস্ত্র মায়ের হাতে একটা ফোন পর্যন্ত নেই যে কারোর কাছে সাহায্য চাইবে। খালি হাতে বান্ধবীকে বাঁচাতে এসে নিজের জীবনও রিস্কে টানলো। কিছু সময় পার হতেই পরিস্থিতি অল্প শিথিল হলো। ছেলেগুলোকে নেশায় মেতে থাকতে দেখে মায়া গাছের আড়াল হতে অল্প উঁকি মেরে দেখলো রাফাকে। মায়ের থেকে কিছুটা দূরে রাফাকে ছেলেগুলো ওর হাত পা মুখ বাঁধা অবস্থায় ফেলে রেখেছে মাটিতে। হয়তো নেশা করার পরই ঝাঁপিয়ে পড়ার চিন্তা ভাবনা। মায়া আর কিছুই ভাবলো না। নিজের ক্লাসমেটকে বাঁচাতে হামাগুড়ি দিতে গিয়ে বসলো রাফার পিছনে।
রাফা তখন নিজের হাতে পায়ের বাঁধন ছাড়ানোর চেষ্টায় আর্তনাদে চিৎকার করার মতন গোঙাচ্ছিল ছাড়া পাওয়ার জন্য। মাটিতে পড়ে ছটফট করার সময় হঠাৎ পায়ের কাছে কারোর উপস্থিতিতে বুঝতে পারলো তখন আতঙ্কিত রাফা প্রাণ বাঁচাতে প্রহার করে বসলো মায়াকে। নিজের দুপা একত্রে বাঁধা অবস্থায় লাথি মারলো মায়াকে। আঘাত পেয়ে ছিটিয়ে পড়ার মতন উল্টে পড়লো মায়া। রাফা মনে করেছিল নেশাখোর ছেলেগুলোর মধ্যেই কেউ একজন হবে ওকে ছোঁয়ার চেষ্টা করছে। সেজন্য গোঙানি অবস্থায় মাথা তুলে পায়ের কাছটার দিকে তাকাতেই দেখলো মায়াকে। পুনরায় দৌড়ে গাছের পেছনে লুকাতে। মায়াকে দেখেই আতঙ্কিত রাফা সুস্থির হলো। শেষ ভরসার আশ্রয় খুঁজে মায়াকে উদ্দেশ্য করে গাছের পেছনে তাকিয়ে আরো জোরে জোরে গোঙাতে লাগলো ওকে বাঁচাতে। অথচ মায়া রাফাকে বাঁচাতে এসেও ও কেন পুনরায় পালিয়ে গেল সেটা বুঝতে রাফার আরো কয়েক সেকেন্ড সময় লাগলো, যখন দেখলো একটা নেশাখোর ছেলে এদিকটা এগিয়ে আসছে রাফার উদ্দেশ্যে। মূলত রাফার তখন মায়াকে দেখে হঠাৎ চিৎকারের শব্দে এই ছেলেটিকে পাঠিয়েছে দেখতে বাকি ছেলেগুলো। পাহাড়ি এলাকায় বনপ্রাণী বেশি থাকে। একা পেলে একা এরা একা মানুষ পেলে আক্রমণ করে বসে। সেজন্য রাফার চিৎকারে দেখতে আসলো কোনো সেজন্য রাফার চিৎকারে দেখতে আসলো কোনো বনপ্রাণী আক্রমণ করেছে কিনা। কিন্তু আশেপাশে তেমন কিছু দেখতে না পেয়ে রাফার সামনের ছেলেটি বসতে বসতে ওর গাল আঁকড়ে ধরে ঝরঝরে চট্টগ্রামের ভাষায় নেশাক্ত গলায় বলল, শালি হুদাই না চিল্লাইয়া শরীরের শক্তি ধরে রাখ। 10টা পুরুষ মানুষের সারারাত মনোরঞ্জন করতে তোর অনেক শক্তির প্রয়োজন হবে। নেশা করবি? তাহলে তোরও আমাদের মতন বহুত শক্তি হইব শরীরে। তখন আমাদের মজা দিতে পারবি, তুইও মজা লইতে পারবি। দাঁড়া, আনতেছি তোর জন্য নেশা। কথাগুলো বলেই আবারও নেশাখোর ছেলেটা খেলতে দুলতে হাঁটলো বাকি ছেলেদের উদ্দেশ্যে। হয়তো নেশা নিয়ে ফিরবে আবার। ছেলেটিকে চলে যেতে দেখেই মায়া পুনরায় গাছের পেছন থেকে বের হলো। এবার মায়াকে দেখে রাফা তেমন একটা হইচই করলো না, বরং চুপ রইল। তাড়াহুড়োয় মায়া দ্রুত হাতে রাফার পিঠে ওর হাতের বাঁধন খুলে দিতেই রাফা উঠে বসলো। মায়া ওর পায়ের বাঁধন খুলতে খুলতেই রাফা নিজে ওর হাতের বাঁধন খুলে আতঙ্কিত গলায় খানিকটা উঁচু স্বরে মায়াকে শুধালো, তুই এখানে এসেছিস কিভাবে মায়া? রাফার উঁচু গলায় আতঙ্কিত হলো মায়া। তাড়াহুড়োয় তৎক্ষণাৎ রাফার মুখ চেপে মায়া সতর্কিত করতে করতে ফিসফিস গলায় বলল, আস্তে কথা বল রাফা, নয়তো ধরা পড়ে যাব। মায়ার সতর্কতায় তেমন কাজ হলো না। রাফার বোকামিতে ততক্ষণ চলে যাওয়া ছেলেটি পেছন ঘুরে তাকালো মেইলি কণ্ঠ শুনে। দেখলো ওদের ধরে আনা মেয়েটিকে অন্য অন্য নতুন আরেকটা মেয়ে মুখ চেপে ধরে আছে ছাড়া পাওয়া অবস্থায়। নতুন মেয়ে মায়াকে দেখি নেশাখোর ছেলেটি চিল্লিয়ে উঠে বাকিদের উদ্দেশ্যে পুনরায় চট্টগ্রামের ভাষায় ডেকে বলল, কিরে কই তোরা? দেখ, এখানে আরো একটা নতুন মাইয়া আইছে। আমাদের পুরাতন মাইয়াটারে তো সাইরা নিয়া যাইতাছে। তোরা কই, তাড়াতাড়ি আয় ধর শালীদের। বগল থাবার মতন রাফা একে একে আতঙ্কিত মায়া তৎক্ষণাৎ দৌড়ালো পাহাড়ি এলোমেলো রাস্তা ধরে। কোথায় যাচ্ছে, কোন রাস্তা ধরে দৌড়ালে হোটেলে পৌঁছাতে পারবে তার কিছুই জানা নেই মায়ার। শুধু জানে এই ছেলেগুলোর হাত থেকে নিজেকে এবং রাফাকে বাঁচাতে হবে। হয়তো রাফার তখন ওইভাবে চিল্লিয়ে কথাগুলো না বললে দুজনে নিশ্চুপে পালিয়ে আসতে সক্ষম হতো। কিন্তু ভয়ার্ত রাফার বোকামিতে ওর সাথে সাথে মায়াও ফেসে গেল জঙ্গিদের হাতে। আতঙ্কিত দুজন প্রাণের ভয়ে যেদিকে দুই চোখ যাচ্ছে সেই দিকেই দৌড়াচ্ছে। অথচ অচেনা পথে দৌড়ানোতে দুজন আবারও নতুন করে বিপদের সম্মুখীন হবে কিনা জানা নেই কারোর। পেছনে পাহাড়িয়ান জঙ্গিগুলোর খাক ছেড়ে চিল্লানোর শব্দ শোনা যাচ্ছে অনবরত। আতঙ্কিত দুই বান্ধবী পেছনে না তাকিয়ে বুঝতে পারছে না ছেলেগুলো ওদের উদ্দেশ্যেই ঝড়ের বেগে দৌড়ে আসছে। প্রাণপূর্ণ দৌড় আর হোঁচট খেতে খেতে পাহাড়ের চূড়া থেকে দেখলো সারিবদ্ধভাবে মায়াদের কলেজের বাস চারটে চলে যাচ্ছে পাহাড়ের বুক ঘেঁষে রাস্তা দিয়ে। বাসের উজ্জ্বল আলোয় মায়াদের মোটেও চিনতে ভুল হলো না নিজেদের কলেজ বাসগুলোকে। আতঙ্কিত মায়া আরো আতঙ্কিত হলো নিজেদের আপনজনদের ওদের রেখে চলে যাওয়া দেখে। মায়াদের বাসগুলো ওদের খোঁজ না করেই চলে যেতে দেখে পাহাড়ের চূড়ায় থেকেই মায়া রাফার হাত চেপে সেদিকে দৌড়াতে দৌড়াতে চিল্লাতে চাইলো বাসগুলোকে থামাতে। কিন্তু পর মুহূর্তেই সতর্কতায় আর চিল্লালো না। পিছনে থাকা ছেলেগুলো যদি ওদের খোঁজ পেয়ে যায় সেজন্য।
দিনের আলোয় পাহাড়ি উঁচু নিচু রাস্তায় চলা মুশকিল, হোঁচট খেয়ে পাহাড়ের উপর থেকে তলদেশে পড়ার সম্ভাবনা বেশি। এমত অবস্থায় রাতের 11টায় চাঁদবিহীন অন্ধকারের রাস্তায় দৌড়ানোটা আরো ভয়ঙ্কর। জানাশোনা ট্রেনিং প্রাপ্ত ট্রেনাররাও এত রাতে পাহাড়ের বুকে নামে না। পাহাড়ি জঙ্গি, বিষাক্ত জীব বস্তু বা বিষধর সাপের তাড়নায়। সেখানে দুটো মেয়ে হয়ে ওদের চারদিক থেকে বিপদ আর বিপদ জড়িয়ে। ভয় পেয়ে গেলে নেশাখোর ছেলেদের হাতে ইজ্জত খুইয়ে মরতে হবে, আর নয়তো প্রাণের তাগিদে দৌড়াতে চাইলে যে কোনো সময় পাহাড়ি হিংস্র প্রাণী বা বিষাক্ত সাপের কবলে মরতে হবে। মোট কথা, নিশ্চিত মৃত্যুর মুখ থেকে মায়া প্রাণ বাঁচানোর তাগিদে রাফার হাত চেপে দৌড়াচ্ছে চলে যাওয়া বাসগুলোকে ধরতে। বেখেয়ালি দৌড়ানোতে একটা সময় অন্ধকারের ছোট গর্তেই হোঁচট খেয়ে দুজনে উল্টে পড়লো পাহাড়ের উঁচু নিচু থেকে। আর এই উল্টে পড়াই দুজনকে বেশ কাজে দিল। উফ। আর এই উল্টে পড়া দুজনের বেশ কাজে দিল, আর তেমন না হয়ে হতে পারতো দুজনকে বেশ কাজে দিল। যাই হোক, পাহাড়ের ওপর থেকে সোজা রাস্তায় এসে পড়লো মায়া। বেশ কিছুটা দূরে ছিটকে পড়লো মায়ার থেকে বেশ কিছুটা দূরে ছিটকে পড়লো রাফা। হাতে পায়ে শরীরের জায়গায় জায়গায় ব্যথা পেল দুজনই এত উঁচু থেকে পড়ায়। আতঙ্কিত মায়া ব্যথায় গুঙিয়ে উঠে বসতে বসতে নিজেদের বাসের খোঁজ করলো। দেখলো মায়াদের থেকে বেশ খানিকটা দূরে বাস চারটে চলে যাচ্ছে। বসে থেকেই মায়া চেঁচালো বাসগুলোর উদ্দেশ্যে। মায়ের দেখা দেখি রাফাও সেম কাজ করলো, কিন্তু বাসগুলোকে থামতে না দেখে মায়া নিজের শরীরের ব্যথা ভুলে পুনরায় রাফার হাত চেপে টেনে তুলে দৌড়ালো বাসের পেছন পেছন। এমনই দীর্ঘ সময় ধরে পাহাড়ের উঁচু নিচু রাস্তা ধরে দৌড়াচ্ছে দুজন। এখন আবার চলন্ত বাসের পেছন পেছন দৌড়াতে হচ্ছে ওদের জন্য থামতে। কিন্তু চলন্ত বাসগুলোতে মায়াদের ডাক পৌঁছালো না, আর না মিউজিকের জন্য কেউ শুনতে পেল বুক ফাটা দুই কন্যার আর্তনাদের চিৎকার। বাস থামাও, কেউ আমাদের নিয়ে যাও। আরিফ ভাই, আরিফ ভাই, আমরা বিপদে পড়েছি, আমাদের বাঁচাও। জুই, জুই, এই জুই। মায়া রাফার পরপর চিৎকারের শব্দে দুপাশের পাহাড়ে প্রতিধ্বনিত হয়ে পুনরায় সেটা ফিরে আসছে। তারপরও চলন্ত বাসের কেউ শুনলো না ওদের আর্তনাদের চিৎকার। দৌড়াতে দৌড়াতে বাসগুলো চোখের সামনে থেকে বহুদূর চলে যেতে দেখে থামে দুজন। দীর্ঘ সময় ধরে বাসের পেছনে দৌড়াতে দৌড়াতে নিঃশ্বাস ফুলে আসে দুজনের হাঁপাতে হাঁপাতে। গলা শুকিয়ে দুজনের কাশি উঠল অনবরত। কাশতে কাশতে নিঃশ্বাসের অভাবে দুজনেই মাঝ রাস্তায় বমিও করে বসলো। ক্লান্তিতে হাঁটু গেড়ে রাস্তায় বসতেই ওদের কানে আসলো ছেলেগুলোর হুংকারের শব্দ। ভয়ার্ত মুখে দুজনেই তৎক্ষণাৎ পেছন ফিরে তাকাতেই দেখলো বাকি ছেলেগুলোর একজন ওদের ঠিক কাছাকাছি চলে এসেছে। মায়েরা এতক্ষণ বাসের পেছনে দৌড়ানোর ফলে পেছনে পড়ে থাকা গুন্ডাগুলোর কথা প্রায় ভুলেই বসেছিল দুজন। কিন্তু এখন আতঙ্কিত দুই বান্ধবী পেছন ফিরে তাকাতেই দেখলো মোটা লাঠি হাতে একজন ছেলে দৌড়ে আসছে মায়াদের দিকে। বাকি ছেলেগুলো হইচই করে পাহাড়ের চূড়া থেকে নিচে নামছে চিল্লাতে চিল্লাতে। আতঙ্কিত দুই বান্ধবী তৎক্ষণাৎ প্রাণের ভয়ে উঠে দাঁড়ালো। পুনরায় রাফার হাত চেপে মায়া একইভাবে দৌড়াতে গেলে পেছন থেকে দৌড়ে আসা ছেলেটা হাতের মোটা লাঠিটা ছুঁড়ে মারলো মায়ের উদ্দেশ্যে। দক্ষ হাতের ঢিলে মায়ার পায়ে আঘাত পেতেই মুখ থুবড়ে পড়লো পিচ ঢালা রাস্তায়। একইভাবে রাফাও পড়লো মায়ের সঙ্গে। এই সুযোগে এগিয়ে আসা ছেলেটা সঙ্গে সঙ্গে আটকালো মায়াদের। মায়ের উপর ক্ষোভ থেকেই প্রথম প্রহার করলো মায়াকে ছেলেটি। মায়ের হিজাবের উপর দিয়ে মায়ের চুলের মুঠি চেপে ধরে বিশ্রী ভাষায় গালি দিতে দিতে বলল, শালি অনেক দূর করিয়েছিস, আজকে দেখবো তোর শরীরের কত তেজ। এক হাতে মায়ের চুলের মুঠি চেপে অন্য হাতে রাফাকেও আটকালো। নিজের বাকি সঙ্গীদের ডেকে চট্টগ্রামের ভাষায় চিল্লিয়ে চিল্লিয়ে বলল ছেলেটি, এই তোরা কই, এদিকে আয়, শালিদের ধরেছি, তাড়াতাড়ি আয়। বাকি কথাগুলো শেষ করার আগেই ভাঙা রাস্তায় ভাঙা ইট তুলে এলোমেলোভাবে নেশাখোর ছেলেটির চোখ আর কপাল মিলিয়ে আঘাত করলো মায়া। আঘাতের তাড়নায় চিৎকার করে তৎক্ষণাৎ মায়ার চুল ছেড়ে দিয়ে নিজের চোখে হাত দিতেই উঠে দাঁড়ালো মায়া। রাস্তায় পড়ে থাকা রাফার হাত টেনে তুলে পুনরায় পাহাড়ি রাস্তা ধরে দৌড়াতে দৌড়াতে আতঙ্কিত মায়া রাফার উদ্দেশ্যে বলল, আমাদের বাঁচানোর মতো আর কেউ নেই রাফা,
নিজের প্রাণের লড়াই এবার আমাদেরই করতে হবে। আমাদের আপনজনগুলো আমাদের ছেড়ে চলে গেছে রাফা। এখন আল্লাহ ভরসা। তিনি আমাদের সহায় হবেন ইনশাআল্লাহ। শুধু পা থামাস না, তাহলেই হবে। দীর্ঘ সময় দৌড়াতে দৌড়াতে ক্লান্তিতে হাঁপিয়ে উঠেছে দুজনই। শ্বাস ফুলে যাচ্ছে, শরীরে ছেড়ে দিচ্ছে আঘাতে আঘাতে। মায়া অনুভব করলো ডান পায়ে ভীষণ ব্যথা আর ভিজা অনুভব করছে। হয়তো তখনকার ছেলেটি মায়াকে লাঠি ছুঁড়ে মারায় ওর পা কেটে রক্ত ঝরছে। কিন্তু তারপরও মায়া নিজের দৌড় কমালো না। মায়ার সঙ্গ ধরে রাফাও দৌড়াতে দৌড়াতে কান্না মিশ্রিত কণ্ঠে বলল, আমার শ্বাস নিতে কষ্ট হচ্ছে মায়া। যে কোনো সময় জ্ঞান হারাবো মনে হয়। আজ আমাদের মৃত্যু নিশ্চিত। ওরা আমাদের ধরতে পারলে জানে মেরে ফেলবে। শরীরের ব্যথা, আঘাতে, ভয়ে চোখ দিয়ে পানি বের হল, ভয়ে চোখ দিয়ে পানি। তারপরও মায়া বলছে, কিন্তু তারপরও হাল না ছেড়ে দৌড়াতে দৌড়াতে রাফাকে সাহস দিয়ে বলল, কি লিখছে আমি জানি না ভাই। কি যে পড়তে বলছেন আপনারা, আপনারাই ভালো জানেন। যাই হোক, আহ, কি লিখছে আবার পড়ে শোনাই। হ্যাঁ, যেভাবে লিখছে সেভাবে পড়ে শোনাই। শরীরের ব্যথা, আঘাতে, ভয়ে চোখ দিয়ে পানি মায়াও পড়ছে। হ্যাঁ, মানে এভাবে লিখছে, পানি মায়াও পড়ছে। আসলে লেখাটা হয়তো এরকম হবে, শরীরের ব্যথা, আঘাতে, ভয়ে চোখ দিয়ে পানি মায়ারও পড়ছে। কিন্তু তারপরও হাল না ছেড়ে দৌড়াতে দৌড়াতে রাফাকে সাহস দিয়ে বলল, আল্লাহ ভরসা রাফা, হাল ছাড়িস না। আল্লাহ আমাদের রক্ষা করবেন ইনশাআল্লাহ। তারপরেও যদি তারপরেও আজ যদি মরতে হয়, তাহলে ইজ্জত সম্মানে মরব। কিন্তু তারপরও এসব নোংরা জঙ্গিদের হাতে ইজ্জত খোয়াবো না। আয়। সারি সারি পাহাড়ের বুক ঘেঁষে তৈরি করা যানবাহনের রাস্তা। রাস্তার দুই পাশে মাথা উঁচিয়ে দাঁড়িয়ে আছে এক একটা পাহাড়। আবার সেই পাহাড়ের গায়ে হেলিয়ে উঠে আছে যেন অন্য একটি পাহাড়। ছোট বড় উঁচু নিচু অসংখ্য পাহাড়ের মেলা দেখা যায় দিনের আলোয় এদিকটায়। কিন্তু রাতের আলোয় সেই পাহাড়গুলো ভয়ঙ্কর কালো ছায়া ছাড়া তেমন কিছুই দেখা বা বোঝা যায় না। এমন অন্ধকার রাতে দুই পাহাড়ের বুক ঘেঁষে মায়া রাফার হাত ধরে দৌড়াচ্ছে উদ্দেশ্যবিহীন গন্তব্যে। আশেপাশে বাড়িঘর, মানুষজনের চিহ্ন পর্যন্ত নেই যে কারোর কাছে সাহায্য চাইবে। আছে শুধু নিস্তব্ধ পাহাড়ের হাহাকার আর ঝিঝি পোকার শব্দ। অসংখ্য বনশিয়ালের খাক ছাড়া হুংকারের ডাকও শোনা যাচ্ছে। এই অচেনা জায়গায় নাম ঠিকানা লোকেশন কিচ্ছু জানা নেই মায়ার। এমনকি ওরা কোথায় আছে তাও জানে না। মায়া দৌড়াতে দৌড়াতে পেছন ফিরে দেখলো ছেলেগুলোর অবস্থা। আহত ছেলেটাকে ঘিরে বেশ কয়েকজন ছেলে দাঁড়িয়ে আছে রাস্তায়। বাকি ছেলেগুলো এদিকটায় এগিয়ে আসছে মায়াদের ধরতে। এইখান থেকেও মায়া ওদের চিৎকারের শব্দ শুনতে পাচ্ছে। সেজন্য মায়া বুদ্ধি খাটিয়ে আর সোজা রাস্তা ধরে দৌড়ালো না। কারণ সোজা রাস্তা ধরে দৌড়ানো মানেই একটা সময় ছেলেগুলোর হাতে সহজেই ধরা পড়ে যাওয়া হবে। পিচঢালা রাস্তায় মায়াদের সরাসরি দেখতে পাবে, সেজন্য ওদের ধরাও সহজ হবে। কিন্তু পাহাড়ি রাস্তা ধরে দৌড়ালে ওদের খোঁজা কিন্তু পাহাড়ি রাস্তা ধরে দৌড়ালে ওদের খোঁজ পাওয়া মুশকিল হবে। মায়াদের দেখতে না পারলে খোঁজ মুশকিল হবে বলেই মায়া সোজা রাস্তা থেকে পাহাড়ি রাস্তা ধরলো রাফাকে নিয়ে। অচেনা অজানা পাহাড়ের বুকে উঠতে লাগলো অন্ধকারের মাঝে। কোথায় যাচ্ছে জানা নেই, কিন্তু এই রাতে পাহাড়ের মাঝেই কোথাও একটা আশ্রয় নিতে হবে ওদের। নয়তো বেশিক্ষণ দৌড়ানো ওদের পক্ষে আর সম্ভব হবে না। অলরেডি দুজনের শরীর ছেড়ে দিচ্ছে আঘাতে আঘাতে। মায়ের আঘাতপ্রাপ্ত পায়েও আরো আঘাত পাচ্ছে উঁচু নিচু গর্তে আর ডালপালায় হোঁচট খেতে খেতে। দৌড়াতে দৌড়াতে পাহাড়ের মধ্যস্থতায় ছোট গুহার সন্ধান পেতেই মায়া সেটাতে ঢুকে পড়ল রাফাকে নিয়ে। চেপে চেপে দুই বান্ধবী একত্রে বসতেই মায়া দ্রুত ছোট ছোট গাছপালা টেনে গুহার মুখ বন্ধ করে দিল। ভয়, অস্থিরতা, আতঙ্কে দুইজনই সিটিয়ে বসলো। দীর্ঘ সময়ের দৌড়াদৌড়িতে শ্বাস ফুলে বড় বড় শ্বাস নিচ্ছে দুজনই। এর মাঝেই ছেলেগুলোর দৌড়াদৌড়ি আর খাক ছেড়ে হুংকারের শব্দ শোনা গেল গুহার সামনেই। আতঙ্কে রাফা কেঁদে উঠতেই মায়া দ্রুত ওর মুখ চেপে ধরলো ভয়ে। অন্ধকারের মাঝেই রাফার মুখ চেপে মায়া ওকে আটকালো শব্দ করা থেকে। একবার যদি কোনো কারণে ছেলেগুলোর হাতে ধরা পড়ে, তাহলে এবার আর প্রাণের রক্ষা হবে না। আতঙ্কিত মায়া ততক্ষণ পর্যন্ত রাফার মুখ চেপে রইল, যতক্ষণ পর্যন্ত ছেলেগুলো ওদের গুহার হতে দূরে না যাচ্ছে। এর মাঝেই দেখতে পেল ছেলেগুলো ছেলেগুলোর হাতে ফোনের আলোয় ওদের সন্ধান করতে।
রাগান্বিত ছেলেগুলো মায়াদের খুঁজতে খুঁজতে গুহার সামনে দাঁড়িয়ে গালি দিতে দিতে বলল, শালে দুইটা জীবনের দৌড় করাচ্ছে আজ। একবার শুধু পাইয়া নেই, দুইটারে কুবাইয়া মারুম শালে গো। নতুন মাইয়াটা আছে না, যেটা আমাদের তুইলা আনা মাইয়াডারে লইয়া গেল, ওই মাইয়াডা বেশ চতুর। এই শালি আমাদের এত দৌড় করাচ্ছে। একবার খালি এই শালিকে ধরতে পারি, সবার আগে কুবাইয়া মারো মেইডারে, তারপর শালের কাঁচা মাংস সিদ্ধ ছাড়াই কাঁচা খামো। এই শালি আমার শরীরে জিদ উঠাইয়া দিছে, এইডা না ধরা পর্যন্ত শান্তি নাই। এই সবাই একত্রে দৌড়ানোর দরকার নাই, সবাই আলাদা আলাদা হয়ে দৌড়া। মাইয়া দুইটা আশেপাশেই হইব। এই পাহাড়ে বেশিক্ষণ দৌড়াইতে পারবো না, এর থেকে সামনে গেলেই ডাকাতের হাতে পড়ব। এর আগেই আমাদের মাইয়া দুইটারে ধরতে হইব। ছেলেটির কথায় হইচইয়ে বাকি ছেলেগুলো সম্মতি দিয়ে আলাদা আলাদা হয়ে ছড়িয়ে পড়লো মায়াদের খুঁজতে। গুহার সামনে কারোর উপস্থিতির ঠাহর না পেয়েই রাফার মুখ ছাড়ল মায়া। বুকে হাত বেঁধে মায়ার স্বস্তির নিঃশ্বাস নেওয়ার মধ্যেই রাফা ভয়ার্ত গলায় মায়াকে উদ্দেশ্য করে বলল, মায়া, ওরা সবাই তো তোর উপর ভীষণ রেগে আছে আমাকে ছাড়িয়ে এনেছিস বলে। আমার জন্য তুই তোর নিজের জীবনও বিপদে ফেলে দিলি। আজকে তুই না থাকলে এতক্ষণে আমার সব শেষ হয়ে যেত ছেলেগুলোর হাতে। তোর ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না। তুই আমার জন্য ফেরেশতা হয়ে এসেছিস, আর তুই আমার জন্য রিনা খান হয়ে এসেছিস এই ফাটা বাঁশ গলা নিয়ে। বারবার সতর্ক করছি উঁচু গলায় কথা না বলতে, তারপরও ফাটা বাঁশের মতন চিল্লায় কথা বলছিস। তোর এই বাঁশ গলার জন্য আজ এই অবস্থা আমাদের, নয়তো সেই কখন তোকে চুপিসারে নিয়ে পালিয়ে যেতাম। গলার এত জোর থাকলে তখন রাস্তায় পড়ে চিল্লালি না কেন? অন্তত তোর গলার জোরে আমাদের বাস থেমে যেত, আমরাও নিরাপদে থাকতাম। পুনরায় রাফার উঁচু গলায় মায়া খানিকটা রাগ নিয়ে উক্ত কথাগুলো ফিসফিসিয়ে শুধালো রাফাকে। মায়ের কথায় রাফা চুপ হয়ে গেল। সত্যিই তখন মায়াকে দেখে বোকামি না করে না চিল্লালে হয়তো এখন ওদের এত দৌড়াদৌড়ি করতে হতো না, নিশ্চুপে পালিয়ে আসতে পারতো। রাফা নিজের ভুল বুঝতে পেরে মায়ের সঙ্গে আরো চেপে বসলো। মায়ার মায়ার উদ্দেশ্য করে মায়াকে উদ্দেশ্য করে নরম গলায় ফিসফিসিয়ে বলল, তুই অনেক সাহসী মায়া, তোকে দেখে এত সাহসী মনে হয় না। মনে হয় তুই ভীষণ বোকার সহজ সরল মেয়ে হবি। আচ্ছা, তোর ভয় করছে না ছেলেগুলোর হাতে ধরা পড়লে কি হবে আমাদের সেটা ভেবে? রাফার কথায় মায়া মাটির দেয়ালে হেলিয়ে বসলো। ডান পায়ে ভীষণ ব্যথা করছে ওর। অন্ধকারে মায়া নিজের ডান পাটা ছুতেই চোখ খিচে গেল ব্যথায়। বুঝতে পারলো পা কেটে জখম হয়ে গেছে পুরোটা পা। মায়া দু হাতে ডান পাটা কাছে টানতে টানতে রাফার কথার উত্তরে বলল, ভয় পেলে কি হবে? ভয় পেলে কি হবে? আমাদের কে বাঁচাতে আসবে এখানে? আশেপাশে দেখেছিস কাউকে তুই? তাহলে ভয় পেয়ে নিজেকে গুন্ডাদের হাতে তুলে দিব কেন বল আমাকে? অন্ধকারে মায়ার পায়ের আঘাতটা ঠাহর করতে পারল রাফা, সেজন্য একইভাবে বলল, আমি তা বলিনি। আমি আসলে বলতে চাচ্ছিলাম, এমন পরিস্থিতির মাঝে তুই এত সাহস কোথা থেকে পাচ্ছিস? আমার তো ভয়ে জান বের হয়ে যাচ্ছে। আমি জানি না রাফা এত সাহস কোথা থেকে পাচ্ছি, তবে আমার আজ মনের জোরে এমনই আসছে বলেই নিজেকে ভীষণ সাহসী মনে হচ্ছে। আমার মনে হচ্ছে আজ লড়াই করে হলেও নিজেকে বাঁচাতে হবে, কারণ আমি অন্য কারোর আমানত। আমাকে না পেলে সে পাগল হয়ে যাবে। আমার তার জন্য হলেও নিজেকে হেফাজতে রাখতে হবে রাফা। মায়ের কথায় মায়ের কথার মানে বুঝতে পারলো না রাফা, সেজন্য রাফা মায়াকে কিছু প্রশ্ন করবে তার আগেই মায়া বলল, তোর কাছে ফোন টোন কিছু হবে রাফা? থাকলে বের কর, কারোর সাথে যোগাযোগ করা দরকার, নয়তো এখান থেকে আমরা বের হতে পারবো না। মায়ের কথায় টনক নড়ল রাফার। ওহ, দুইটা ফোন সঙ্গে নিয়ে এসেছিল এই ট্যুরে। একটা টাচ ফোন, অন্যটা বাটন ফোন। টাচ ফোনটাতে সারাদিন ছবি তোলায় বন্ধ হয়ে গিয়েছিল বলে বান্ধবী নদীর কাছে সেটা জমা রেখেছিল। সেই জন্য এখন ওর কাছে সেই ফোনটা নেই। বাকি বাটন ফোনটা ওর ব্যাগেই ছিল, আর সেই ব্যাগটা ওর কাঁধে জড়িয়ে কোমরে ছিল। কিন্তু নেশাখোর ছেলেগুলো ওকে তুলে আনার সময় হয়তো ব্যাগটা কোথাও না কোথাও পড়ে গিয়েছে। এতক্ষণ পর্যন্ত ওর গায়ে থাকবে না সেটা। রাফা নিজের গা চেক না করেই মায়াকে বলল, আমার কাছে কোনো ফোন নেই মায়া।
একটা ফোন বাসে ফেলে এসেছি, অন্যটা ব্যাগে ছিল। হুম, ছেলেগুলো আমাকে তুলে আনার সময় হয়তো ব্যাগটা কোথাও পড়ে গিয়েছে। রাফার কথায় মায়ার তৎক্ষণাৎ উত্তর আসলো। মায়া বলল, তোর কোমরে যে ব্যাগটা ঝুলছে ওইটাতে ফোন টোন নেই? আমার কোমরে ব্যাগ মানে? এত পেঁচানো লাগে না একটা গল্প ভাই, উফ, আমি বিরক্ত। আমার কোমরে ব্যাগ মানে? কথাগুলো বলতে বলতে রাফা নিজের শরীরে হাত বুলিয়ে দেখলো সত্যি সত্যি ওর কাঁধে ব্যাগটা এখনো রয়েছে। দীর্ঘ সময় আতঙ্কের পর দৌড়াদৌড়িতে রাফার মনে হয়েছিল ওর ব্যাগটা নাও থাকতে পারে। তবে এই মুহূর্তে ব্যাগটা পেয়ে রাফা খুশিতে আত্মহারা হয়ে তৎক্ষণাৎ ব্যাগটা হাতে নিয়ে মায়ের উদ্দেশ্যে বলল, হ্যাঁ হ্যাঁ, এই ব্যাগটাতে একটা ফোন আছে, দাঁড়া দাঁড়া আমি দিচ্ছি। ছোট ব্যাগটা থেকে একটা বাটন ফোন বের করে সেটাতে আলো জ্বালিয়ে মায়ের হাতে দিল রাফা। ফোনটা পেয়ে মায়া খুশিতে আত্মহারা হয়ে রাফাকে জড়িয়ে ধরে ধন্যবাদ দিল। এই অসময়ে এই ছোট ফোনটা আজ ওদের জীবন বাঁচাবে। পরিবারের মানুষজনের সঙ্গে যোগাযোগ করতে পারবে বলেই মায়া ভীষণ খুশি হলো। রাফার থেকে ফোনটা হাতে নিতেই মায়া নিজের পায়ে ফোনের আলো ফেলে দেখল ওর পায়ের কি অবস্থা। অল্প আলোয় মায়ের পায়ের দিকে তাকাতেই রাফা আতঙ্কে চেঁচিয়ে ওঠার মতন দু পা মায়ের পা দুহাতে ধরতে চেয়ে ফিসফিসিয়ে বলল, হায় হায় মায়া, তোর পা তো পুরো শেষ, রক্তাক্ত হয়ে আছে। এই পায়ে এতক্ষণ দৌড়িয়েছিস? কি যে বলবো, আল্লাহ। ছোট্ট একটা জিনিস, হ্যাঁ, গোল গোল করে ঘুরতেছি, আর কিছু না। আমার গলা শুকিয়ে গেছে ভাই, আজকে একটা না দুইটা পর্ব রেকর্ড করতেছি তো, মানে এর আগে যেটা ছিল 17 ওটাও রেকর্ড করছি, সাথে এটাও তো। মায়া রাফার হাত থেকে নিজের পা ছাড়িয়ে হাতের ফোনটা রাফার হাতে দিল ওর পায়ে আলো দিতে। পায়ের ব্যথায় মায়ের মাথা পর্যন্ত টনটন করছে। লাল রক্তে রক্তাক্ত হয়ে আছে মায়ের পুরো ডান পা। এমনকি মায়ের পরিহিত সাদা সালোয়ারের নিচটাও রক্তের ছিটায় লাল লাল হয়ে আছে। মায়া পা বাড়িয়ে ডান পায়ের সালোয়ারটা একটু টেনে উপরে তুলল। পায়ের রক্ত পড়া বন্ধ করতে নিজের গায়ের সাদা ক্রসিং বেল্ট টেনে খুলে শক্ত করে বাঁধলো নিজের পায়ে। তারপর রাফার হাত থেকে ফোনটা নিতে নিতে সেটাতে নাম্বার টাইপিং করে কল মিলালো আরিফকে। কিন্তু নেটওয়ার্ক সমস্যা হওয়াতে মায়ের সেই কল কেটে যাচ্ছে বারবার। মায়া বুঝতে পারলো গুহার ভিতরে নেটওয়ার্ক সমস্যা জনিত কারণে কল করা যাচ্ছে না। তাই মায়া এগিয়ে বসলো গুহার সামনে। অল্প উঁকি মেরে মাথা বের করে গাছপালার আড়াল হতে দেখলো বাইরে কেউ আছে কিনা। আশেপাশে তেমন কাউকে না দেখতে পাওয়া গেলেও ছেলেগুলোর খাক ছেড়ে ডাকাডাকির শব্দ কানে আসছে মায়ার। আতঙ্কিত মায়া খুবই সতর্কতার সহিত গায়ের হিজাবটা দিয়ে ফোনের আলো আটকে কল মিলালো আরিফকে। আরিফের ফোনের চার্জ না থাকায় বন্ধ পেতে মায়ার ভীষণ অসহায় বোধ করলো। বিপদের সময় ভাইকে না পেয়ে সাহসী মায়া নিঃশব্দে ঝরঝরে কেঁদে উঠল। মায়ের এত বিপদের সময় যদি আরিফকে না পায় তাহলে মায়ের মৃত্যু নিশ্চিত। কারণ একমাত্র আরিফই মায়ের আশেপাশে আছে। আর আরিফ পারবে বাসগুলো পুনরায় ফেরত এনে মায়াদের বাঁচাতে। অসহায় মায়া আর সাহস ধরে রাখতে না পেরে যখন নাক টেনে নিঃশব্দে কাঁদতে লাগলো, তখনই রাফা এগিয়ে এসে মায়াকে সাহস দিতে দিতে বলল, তোর ভাইয়ের নাম্বারে কল না গেলে অন্য কাউকে কল দে মায়া। স্যারদের কারোর নাম্বার মুখস্থ পারিস তুই? পারলে দ্রুত কল দে, বেশিক্ষণ এখানে বসে থাকতে পারবো না আমরা। এখান থেকে উঠতে হবে আমাদের, নয়তো ছেলেগুলোর হাতে ধরা পড়ে যাব যে কোনো সময়। রাফার কথায় মায়া ওকে জানালো স্যারদের নাম্বার ওর মুখস্থ নেই, এমনকি নিজের ফোনটাতেও কল দিতে পারছে না জুইয়ের কাছে। কারণ মায়া নিজেই সেই ফোনের সিম খুলে রেখেছিল যাতে হৃদ কল দিতে না পারে। এই অবস্থায় মায়া নিজের পরিবারের কারোর কাছে কল দিতে পারবে না, তাহলে সমস্যা আরও বাড়বে। স্যারদের কারোর নাম্বারও মুখস্থ জানে না। মায়া শুধু আরিফ, জুই আর বাড়ির কয়েকটা ফোন নাম্বার মুখস্থ জানে, আর ওর স্বামীর নাম্বারটাও মুখস্থ জানে। 1 মিনিট, মায়া ওর স্বামীর থেকে এই মুহূর্তে সাহায্য চাইতে পারে ওকে বাঁচাতে। মায়ার বিশ্বাস আরিফের থেকেও দ্রুত ওর স্বামী ওকে বাঁচাতে সাহায্য করবে। আর যদি এখানে মায়ার শেষ যাত্রা হয় তাহলে ওর শেষ কথা হবে স্বামীর সাথে। মায়ার ওর স্বামীর কাছ থেকেও তো ক্ষমা চাওয়া উচিত। মায়া তাকে অমান্য করে আজ বিপদের মুখে পড়েছে।
নিজেকে আর কতক্ষণ বাঁচাতে পারবে জানা নেই মায়ার। তবে এতটা বুঝতে পেরেছে মায়ার মৃত্যু আজ নিশ্চিত। হয়তো হয়তো আর নাও ফিরা হতে পারে আপনজনদের মাঝে। চারপাশে জঙ্গি আর পাহাড়ি ডাকাতদের উৎপাত, যে কোনো সময় মায়ারা ধরা পড়বে। এর আগে মায়াদের এখান থেকে বের হতে হবে। আর এখান থেকে বের হতে হলে মায়া শেষবারের মতন নিজের স্বামীর সাথে একটু কথা বলতে চায়। ঠোঁট চেপে কান্না আটকিয়ে কাঁপা কাঁপা হাতে হৃদের নাম্বারে কল লাগালো। অল্প সময় নিয়ে হৃদের ফোনে রিং হতেই মায়া মুখ চেপে ঝরঝর করে কেঁদে উঠল। রাত তখন 11:50 ঘরে। হৃদ কফি হাতে ফাইল চেক করছিল কাপে চুমুক দিতে। সে মূলত রাত 1টার ফ্লাইটে যাবে দুবাই দুবাই ব্যবসায়ী কাজে। সেজন্য একদম পরিপাটি রেডি হয়ে কাজগুলো সারছিল। হৃদের উপস্থিতি তার রুমেই ছিল। বিগত দিনে মায়ার খোঁজ খবর হৃদের কাছে ছিল। হৃদ জানতো তার বউ বাড়ি থেকে চট্টগ্রামে গিয়েছে আজ 10 দিন হলো। হৃদের সাথে মায়ার যোগাযোগ না থাকলেও ছেলেপেলেগুলো হৃদকে তার বউয়ের খবর দিতে থাকতো। বিগত 3 দিন ধরে হৃদের কাছে মায়ের কোনো খবর তেমন একটা ছিল না। তার কারণ হৃদ আজ সন্ধ্যায় ইন্ডিয়া থেকে বাংলাদেশ এসেছিল। এখন আবার দুবাই যাবে। সে মূলত ইন্ডিয়া থেকে দুবাই চলে যেত, কিন্তু তার কিছু গুরুত্বপূর্ণ ফাইল রিচেকের জন্য বাংলাদেশ থেকে দুবাইয়ের টিকিট করতে হয়। সেই সন্ধ্যার পর থেকে হৃদ ফ্রেশ হয়ে ফাইলগুলো রিচেক করছিল। এর মাঝে আননোন নাম্বার থেকে কল আসায় হৃদ ফাইল থেকে এক পলক দৃষ্টি উঠিয়ে ফোন বুলিয়ে পুনরায় নিজের কাজে মনোযোগী হলো। অপরিচিত নাম্বার তার কখনোই রিসিভ হয় না, তাই মায়ের কলটিও স্বাভাবিকের ন্যায় রিসিভ হলো না। কিন্তু পরপর একই নাম্বার থেকে অনবরত কল আসায় হৃদ বিরক্ত হয়ে হাতের ফাইলের কফিটা রেখে দিল টেবিলে। বিরক্ত হয়ে ফোনটা হাতে নিয়ে রিসিভ করে কানে তুলতেই মায়ের ফুপানোর শব্দে হৃদের টনক নড়ে উঠল। সে বুঝতে পারল এই অসময়ে তার বউ কল করছে। বৈদ্যুতিক শক লাগার মতন হৃদের শরীরের রক্ত টকবগিয়ে উঠল মায়ের ভয়ার্ত কান্নায়। হৃদ অস্থির গলায় মায়াকে শোধালো, জান জান কি হয়েছে? কান্না করছো কেন? কোনো সমস্যা? হৃদের আদুরে গলায় ঝরঝরে কেঁদে উঠল আতঙ্কিত মায়া। এতক্ষণ সাহসী নারী হয়ে থাকলেও হৃদের আদুরে গলায় ভীষণ দুর্বল হয়ে উঠল মায়া। নারী তার শখের পুরুষের কাছে এমনই দুর্বল হয়। প্রমাণ মায়া নিজেই। আমাকে বাঁচান নেতা সাহেব, আমি মনে হয় না আপনার কাছে আর ফিরতে পারবো। আমি আপনার আমি আপনার কথা শুনিনি, অবাধ্য হয়েছি। সেজন্য ভাগ্য আজ আমাকে আপনার কাছে ফিরতে দিচ্ছে না। আপনার সাথে আমার আর এক জনমের বেঁচে থাকার ইচ্ছাটা অপূর্ণ রয়ে গেল। আমি মরে যাব নেতা সাহেব, ওরা আমাকে বাঁচতে দিবে না। মায়ের হেঁচকি তোলা কান্নার দরুন খুব ফিসফিসে কানে বাটন ফোনটি চেপে হৃদকে উক্ত কথাগুলো বলল মায়া। চারপাশে ঘুটঘুটে অন্ধকার। নিস্তব্ধতায় মায়া অল্প স্বরে কথাগুলো যেন প্রতিধ্বনি হচ্ছে বারবার। আতঙ্কিত মায়া ফোনের আলোটাও গায়ের হিজাবটা দিয়ে চেপে ধরে রেখেছে ভয়ে যাতে আলোটা বাহিরে না যায়। হৃদ মায়ের আতঙ্কিত স্বর ভাঙা গলার কথায় বুঝতে পারলো পরিস্থিতি ঠিক নেই। তার বউ ভালো নেই। রাত তখন প্রায় 11টা থেকে 11:30টার ঘরে। রাত প্রায় তখন 11:30টার ঘরে। হৃদের উপস্থিতি ঢাকা আর মায়া চট্টগ্রামে। মায়ের কি হয়েছে সেটাও জানে না সে। হৃদ কিছু বলবে তার আগেই মায়া আবারও একই ভঙ্গিতে ফুপিয়ে ওঠে কান্নায়। হৃদ খই হারায়, মন মেজাজ দুটোই ক্ষিপ্ত হয়ে ওঠে। মায়া শুনতে পায় ফোনের অপর পাশে হৃদের সচিৎকার, সেই সাথে ভাঙচুরের তাণ্ডব। মায়া আতঙ্কিত হতেই হৃদের চিৎকার ভেসে আসে ফোনের ওই পাশ থেকে। হৃদ, এই হৃদ, কই আছিস তুই? লোকেশন বল। মায়া ভয়ে আতঙ্কিত হয়ে হিচকি তুলে কাঁদতে কাঁদতে মুখে কাপড় চেপে বলতে চাইলো, আমি জানি না কোথায় আছি, আশেপাশে কিচ্ছু চিনি না। ওরা আমাদের খুঁজছে। ওরা পাহাড়ি জঙ্গি, আমাদের মেরে ফেলতে চায়। প্লিজ আপনি আমাদের বাঁচান, আমি মরতে চাই না। আমার আপনার সাথে এখনো সংসার করা বাকি। আপনার জন্য বউ সাজা হয়নি। আপনাকে নিয়ে এই এক জনমের স্বপ্ন বোনা বাকি। আমাদের বাঁচান নেতা সাহেব, প্লিজ। আমি আপনাকে ছেড়ে মরতে চাই না। প্লিজ আমাদের বাঁচান, প্লিজ আমাদের সাহায্য করুন। যাই হোক, এই পর্যন্তই ছিল এই পর্বটি। আর মাঝখানে অনেকবার আটকাইছে, অনেকবার অনেক সমস্যা হয়েছে। তার কারণ হচ্ছে অনেকগুলা ভুল। এমন একটা গল্প যে আমি আসলে পড়বো কখনো ভাবতেও পারি নাই। আর কোনো লেখিকা যে এত ভুল করে সেটাও আমার আসলে জানা ছিল না। এটা আসলে কি বলবো, কিছু বলার নাই আমার। হ্যাঁ, হয়তোবা বই তিনি বের করছে, বইয়ে হয়তোবা এভাবে এত ভুল নাই, কিন্তু এখানে যেরকম ভুল ক্লাস 2 এর একটা বাচ্চাও মনে হয় না এত ভুল করে লেখার মাঝে।
যাই হোক ভাই, ক্ষমা চাই, মাফ চাই এত কিছু বলার জন্য, কিন্তু এভাবে আমি তাকে ছোট করতে চাই না, কিন্তু যেভাবে তিনি ভুল করছে এভাবে আসলে মানুষ গল্প লিখে না। এবং একটা জিনিস যেভাবে গোল গোল ঘোরাচ্ছে, এত পেঁচানো লাগে না ভাই, এত হাইপ ক্রিয়েট করতে হয় না, এত এত কিছু লাগে না। গল্প সংক্ষেপে সুন্দর করে লেখা যায়, আরো আরো পেঁচানো যায় তো সুন্দর করে, আলাদা আলাদা সিকোয়েন্সে গিয়ে পেঁচানো যাইতো, বা আলাদা আলাদা সিকোয়েন্সে গিয়ে জিনিসটাকে গল্পের মোড় দেওয়া যাইতো, কিন্তু সে একটা জিনিস এমন ভাবে এত ডিটেলসে লিখতেছে, মানে ভাই কি বলবো, এই সামান্য পাহাড়ের ইয়েটা দিয়ে একটা পর্ব শেষ করে দিছে। মানে এখানে আসলে কিছু বলার নাই, এত ডিটেলসে কোনো কিছু বলা লাগে না। যে হচ্ছে চুল পড়ে গেছে, কবে চুল পড়ছে, কয়টা চুল পড়ছে, মানে অনেক কিছু ভাই, এত তো না, মানে এক্সাম্পল দিলাম চুলের কথাটা। যাই হোক, আপনারা মাইন্ড করেন না, আপনাদের লেখিকাকে নিয়ে কথা বলতেছি। আসলে জিনিসগুলো নিজের কাছেই বিরক্ত লাগে, বুঝছেন? আমি তো পড়তেছি আর আপনারা শুনবেন, শুনতে গেলে বুঝবেন কি পরিমাণে বিরক্ত লাগে। যদিও আমি পড়ছি, আমি পড়ছি, এর জন্য আপনাদের বিরক্ত লাগবে না, আই নো। মানে আমি জানি না, জাস্ট বললাম আর কি, মজা করতেছি, ডোন্ট মাইন্ড। তো ভালো থাকেন, সুস্থ থাকেন, আর অবশ্যই নিজের যত্ন নিয়েন। আজকে আসছি। আল্লাহ হাফিজ। আর সরি, হ্যাঁ।